আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো প্রত্যেক দিন তোমাকে 4টা সাবজেক্ট পড়তে উৎসাহিত করছি প্রত্যেক দিন, এবং বারবার যে জিনিসটা মাথায় রাখতে হবে, যা কিছু পড়বা কন্টিনিউয়াস রিভিশন। এবং এই কথাটা এত বেশিবার বলছি, মাঝে মধ্যে তো আমার মনে হয় যে প্রত্যেক নামাজে যেমন সূরা ফাতিহা আমরা পড়ি, অনেকটা প্রত্যেকটা লেকচারে এই কথাটা আমি বলছি, কারণ এটা এত দামি কথা যে কথাটা তোমার ব্রেইনের লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করতে হবে। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে চান্স পাওয়া আর ওইটাকে কি বলে চান্স না পাওয়া, এই দুইটার মধ্যে পার্থক্য আল্লাহ না করুক 0.25 হইতে পারে। এবং সত্যিকার অর্থে একটা স্টুডেন্ট সেম পরিশ্রম করছে সেম, কিন্তু সে যদি একটু টেকনিক্যালি করে, একটু হচ্ছে যে বলা যেতে পারে ওটাকে বলবো যে সায়েন্টিফিক্যালি করে, তাহলে দেখা যাবে সেম পরিশ্রমে সে সায়েন্টিফিক এবং হচ্ছে যে ওটাকে কি বলবো যে স্কিল ঠিকভাবে ব্যবহার করার কারণে সে দেখা যাবে যে 12, 15, 20 নাম্বার বেশি পেতে পারে। তার মানে টোটাল কত টাইম তুমি পড়লা তার চেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কতটা সায়েন্টিফিক সিস্টেম পড়লা। এবং বারবার আমি তোমাকে বলছি যে ভাই তোমার ব্রেনটাকে পরিষ্কার রেখে রেগুলার রিভিশনের এই যে নিয়মটা আমরা তোমার মধ্যে আনছি সেটাকে একদম ব্রেনের মধ্যে ঢুকাই ফেলো। এবং তার সাথে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, যে প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দাও, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা চ্যাপ্টার সেরাভাবে হচ্ছে প্রিপারেশন নাও। এবং এই ক্ষেত্রে বলে রাখি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ো, ওই ক্ষেত্রে প্রত্যেকটা লাইন পড়তে হয় না। দেখা যায় যে অনেক লাইন আছে জীবনে প্রশ্ন আসবে না, ওইটা বাদ দাও। আবার অনেক জায়গা আছে যেখানকার অনেক পৃষ্ঠার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, সেটা ভালো করে পড়তে হবে। এবং দেখবা যে ইংলিশের ক্ষেত্রে, যেমন আজকে আমরা মেড ইংলিশ জিকে, এটা তো এবার ফুল কোর্সের সাথে এটা উপহার হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে যারা ফুল কোর্সে ভর্তি আছে তাদের আলাদা করে ওই মেড ইংলিশ জিকেতে ভর্তি হতে হবে না, এটা তার মধ্যে একেবারে উপহার হিসাবে রয়েছে। তো ইংলিশে তুমি খেয়াল করে দেখবা বাজারে যে বইগুলো আছে, বইগুলোর প্রবলেমটা কি, এক একটা এরকম মোটা তাজা বই, প্রশ্ন নিয়ম একেবারে হাজার হাজার, খেয়াল রাখবা কেমনে। এবং ওইখানে তোমার বিসিএস এর প্রশ্ন আছে, ইউনিভার্সিটির প্রশ্ন আছে, পিএসসির প্রশ্ন আছে, ব্যাংকের প্রশ্ন আছে, প্রাইমারির আছে, অন্যান্য চাকরির আছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব দিয়ে রাখছে। অথচ তুমি জানো যে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনের প্যাটার্ন একরকম, অন্য সবার হচ্ছে প্রত্যেকটারই ডিফারেন্ট আছে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা সব জায়গায় কমন, বিসিএস এরও কিছু প্রশ্ন মেডিকেলে আসার মতো, কিন্তু বিসিএস এর সব প্রশ্ন কি মেডিকেলে আসার মতো? মোটেই না। ভার্সিটির কিছু প্রশ্ন মেডিকেলে আসার মতো, কিন্তু ভার্সিটির কি সব প্রশ্ন আসার মতো? মোটেই না। তার মানে হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যেখানে তোমার টাইম যেহেতু লিমিটেড, তাহলে এই লিমিটেড টাইমে আনলিমিটেড জায়গায় যদি তুমি ফোকাস করো তাহলে কিন্তু তুমি ব্যর্থ হবা। তোমাকে বুঝতে হবে যে এই জায়গাটা আমি যদি আয়ত্তে আনতে পারি ইনশাআল্লাহ আমার অসাধারণ প্রিপারেশন হবে। এবং আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে ভাইয়া তোমার মাইন্ডসেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম থেকে এটা মাথায় রাখো যে ভাইয়া বুঝে পড়লে পড়া অনেক সহজ হয়, এবং রেগুলার তুমি রিভিশনটা এমনভাবে দিতে হবে যাতে ভুলে যাওয়ার আগে রিভিশন। আমরা যে ভুলটা করি যে না এটা তো আমি পারি, ভুলে যাই তারপরে রিভিশন দিব, এটা ভয়ঙ্কর একটা ভুল ডিসিশন। তার মানে ব্যাপারটা এরকম, তোমার একজনের সাথে ভালো ফ্রেন্ডশিপ আছে, ফ্যামিলির একজনের সাথে সম্পর্ক তোমার ভালো, যতক্ষণ ভালো আছে ভালোটাই রেগুলারিটি মেনটেন করে যদি তুমি হচ্ছে রেগুলার হচ্ছে যে এটাকে নার্সিং করো তাহলে সবচেয়ে ভালো। কিন্তু সম্পর্ক খুব খারাপ হয়ে যাওয়ার পরে আবার ওইটা নতুনভাবে তৈরি করা খুব জটিলতা সৃষ্টি করে। ঠিক তেমনি করে পড়ার ক্ষেত্রে ভুলে যাওয়া পড়া হচ্ছে সম্পর্ক খারাপ হইলে যে এরকম ভেজালের মধ্যে পড়তে হয়, এইরকম একটা প্রবলেম তৈরি করে। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলবো প্রথম থেকে কন্টিনিউয়াস রিভিশন, এইটার মধ্যে কোনো অল্টারনেটিভ নাই, রেগুলারিটি মেনটেন করে এটা করতে হবে। এবং এটা যদি আমরা করতে পারি, আমরা তো বিশ্বাস করি ইনশাআল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাপাসিটি আছে মেডিকেল অ্যাডমিশনের মধ্যে পরীক্ষায় 85, 90, 95 নাম্বার ক্যারি করা। এবং সত্যিকার অর্থে তুমি যদি ঠিকভাবে রেগুলারিটি মেনটেন করে পড়ো, কয়েক দিনের মধ্যে তোমার গেম চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, আমি হচ্ছে তো কনফিউজড, আমি রেটিনাতে ভর্তি হয়ে দুইটায় কন্টিনিউয়াস করতে কষ্ট হচ্ছে। ওই যে নাফিজ ইকবাল বলছে যে কনফিউজড হয়েছে, সে দুইটাতে ভর্তি হয়েছে। এখন তুমি এইখানে কমেন্টস করো, আমি তোমাকে আরো খুশি হব যে রেটিনার পড়া যদি আমাদের কাছাকাছি আসে তাহলে তুমি রেটিনায় পড়বা, আর যদি দেখো যে না আমরা তার চেয়ে অনেক ভালো তাহলে আমাদেরটা মেন ফোকাস করবা। তার মানে হচ্ছে যতগুলো কোচিং আছে সবগুলো, আমরা তো বলছি আমাদের এখানে অ্যাবাউট 90% স্টুডেন্ট হচ্ছে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হওয়া, তারপরে তারা এখানে ভর্তি হয়েছে। তাহলে কনফিউশনের কোনো সুযোগ নাই। তুমি যদি দেখো যে আমাদের চাইতে ওইটা বেশি ভালো পড়াচ্ছে তাহলে রেটিনায় ফোকাস, আর রেটিনাসে আমরা যদি অনেক ভালো পড়াই ইনশাআল্লাহ তাহলে আমাদের এখানে ফোকাস। তুমি আগে বুঝো যে কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আমাদের মতো তারা যদি বুঝায় পড়ায় তাইলে খুব ভালো, তাহলে ওইখানে পড়বা। আমরা তোমাকে যেরকম প্রত্যেক সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা নেই, ওরা যদি দেখাচ্ছে 1075-এর চাইতে বেশি পরীক্ষা নিচ্ছে তাহলে ওইটা ভালো। আমরা তোমার প্রত্যেকটা পরীক্ষা যেরকম 100 নম্বর করে নিচ্ছি, এইরকম যদি ওরা প্রত্যেকটা পরীক্ষা 100 নম্বর নেয় তাহলে ওইটা ভালো। আমরা যেরকম তোমাকে রেগুলার হচ্ছে দেখা যাচ্ছে অ্যাক্টিভ টেস্ট, ক্লাস টেস্ট থাকতেছে, এটা যদি ওরাও এরকম থাকে তাহলে ওইটা ভালো। তার মানে এটা তো কমন হিসাব, কনফিউশনের তো কোনো সুযোগ নাই। সুযোগটা খুবই সহজ, যে যেইখানে তোমার সবচেয়ে ভালো
সার্ভিস তুমি পাবা, যেখানে তুমি পড়া তোমার মাথায় ঢুকবে সেইখানে পড়লে তুমি অসাধারণ রেজাল্ট করবা। আমরা তো বারবারই বলছি। তাইলে আমাদের চাইতে যদি কেউ হ্যাঁ আর বাবা টপ রেজাল্ট তো বলিয়ে অত খালি খোঁচর মোচর, হ্যাঁ। এবং এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং আমি বারবার যেটা বলছি যে কনফিউশনের কোনো সুযোগে নাই। হ্যাঁ স্যার টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারতেছি না, এক সাবজেক্ট পড়তে অনেক টাইম, এটা হচ্ছে যে মূল জায়গায় যেখানে ফোকাস করা উচিত সেখানে ফোকাস করো না। এটা ইনশাল্লাহ আমি তো শোনো, আমরা যে কোনো কোচিং এর নাম বলে দিই, আমাদের এই সৎ সাহস আছে, কারণ আমরা জানি ইনশাল্লাহ যে আমরা নাম্বার 1 পড়াই। কিভাবে আমরা বুঝতে পারি? কারণ আমাদের এখানে তো স্টুডেন্টরা ভর্তি হয়, অন্য কোচিং এর ক্লাস বুঝতেছে না, খালি বই দাগাই দিচ্ছে, 2-3 ঘন্টা আসে কি করছে। তুমি অনেক স্টুডেন্ট তো এরকমও বলছে আমাকে, অফিস থেকে আমাকে বলছে যে স্যার যারা পড়াইতে আসছে আপনার লেকচার করে আমরা ওদেরকে পড়াইতে পারবো, অলরেডি এটা বলছে। তার মানে ইনশাল্লাহ আমরা অসাধারণ পড়াই, এটা আমাদের কনফিডেন্স আছে। আর বারবার বলছি এটা আমি বারবার, যে যেখানে সবচেয়ে ভালো পড়ে তোমাকে সেখানে পড়তে হবে। তারপর যদি তুমি না বুঝো তাহলে তোমার হয়তো মূর্খ আর কি বুঝাবো, ঠিক আছে? হ্যাঁ আছে, এক্সাম আছে ইংলিশ দিকে 100% এক্সাম তোমার চালু আছে, তবে তোমরা এক্সামটা বিকাল 4টার দিকে দিবা, কারণ এই লাইভ ক্লাসটা করে তারপরে যদি তুমি দাও তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে রেটিনা, উন্মেষ, যে কোনো, আমি তো সবার নাম বলে দেই, রেটিনা, উন্মেষ, মেডিকো, আর কে আছে, ব্যাটলস অফ বায়োলজি, মেডিলজি, মেডিএম, আর কি আছে রে বাবা, নাম কও, সবার নাম বলে দিই। যেখানে সবচেয়ে ভালো পড়বে সেখানে পড়বা। সবার আমি ফ্রি মার্কেটিং করে দিই, যেটা সত্যি কথা। হ্যাঁ এবং বাইরে সত্যি কথা কি, তুমি এখানে পড়ো, তাহলে আমি তো বলছি তুমি এখানে আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করার কিছু নাই। তুমি আমাদের পড়া আর অন্যদের পড়া মিলাও, কোনটা বেটার, এইটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার মতো মূর্খ আর কেউ নাই। তা যে নিজে মূর্খ, যে নিজে বুঝে না যে কোনটা ভালো কোনটা খারাপ, মানে দেখার পরও সে বুঝতেছে না, তাহলে তা আর কি করবা? তার পরীক্ষার হলেও কনফিউশনে হবে যে ভাই কোনটা যে উত্তর বুঝতেছি না। মানে জলজন্ত লেকচার দেখার পরেও যার বিশ্বাসে সমস্যা হয়, ডিসিশন নিতে পারে না, তাহলে আর বলার কোনো বুদ্ধি নাই। এইটা হচ্ছে সবচেয়ে, ঠিক আছে? এই জিনিসটা একেবারে ক্লিয়ার বলে দিলাম। ওকে, তাহলে আমরা শুরু করি এখন পার্টস অফ স্পিচের সামারি। এখন আর কোনো কমেন্টস করবো না, এখন আমি পুরো পড়ার ফোকাসে যাবো ইনশাল্লাহ। ঠিক মতো পড়লে 90+ মার্ক পাইতে পারবো। সব সাবজেক্ট যদি পড়ি এটা আমাকে ডিটারমাইন করে। আমি বারবার একটা জিনিস বলি, হ্যাঁ বারবার, স্যার আপনার মতো এইভাবে শর্ট সহজ হ্যাঁ স্যার উদ্ভাসে আমার বন্ধু ভর্তি হবে। বিশ্বাস করো ভাই, কোচিং এর ব্যবসা যেগুলো করে আমরা ওইগুলো এবার করবো ইনশাল্লাহ। চুরিটা যে সবাই করে সেই চুরিটা এবার আমরা তবে ঘোষণা দিয়ে করব। যেটা করে না যে সেরা স্টুডেন্টদের ছবি দেখায়, কিভাবে দেখায় সেটা আমরাও জানি, ওই কাজটা এবার আমরা বলে দিব যে এটা হচ্ছে চুরি, এইটা দেখে যে ভর্তি হওয়া ধ্বংস হবা। সবচেয়ে সেরা স্টুডেন্ট আমরা তো জীবনে ছবি দেইনি, কখনোই না, এটা আমাদের একেবারে প্রথম থেকে। কিন্তু এবার আমাকে অফিসের সবাই বলছে যে না স্যার এবার আমরা ছবি দিব, আমাদের থেকেও আমরা দেই রাখান। আমি বলছি আমরা দরকার কি, কয়ে যে না স্যার এটা দিতে হবে। তাই আমি বলছি ঠিক আছে দেওয়া হবে, তবে স্টুডেন্টকে আমরা বলেও দেবো যে এই চুরি বিদ্যা থেকে ভর্তি হইলে তুমি ডেট, তুমি ধ্বংস হবা। তোমরা যে কোচিং গেলে ভর্তি হয়েছো সত্যি কথাটা বলো তো, সত্যিটা। এই যে স্টুডেন্ট কমেন্টস করছিল যে রেটিনায় ভর্তি হয়েছে আমার এখানে, সে এখনো কনফিউশনে আছে, একেবারে সত্যি কথা। ও আমি কিন্তু চিনি না স্টুডেন্ট, যেটা রিয়েলিটি। এবং আমাদের সাহস কি জানো, অন্য কোচিং এর লোক এসে আমাদের এখানে কমেন্টস করে দিয়ে পারে না যে ভাই আপনার সাথে ভালো পড়ায়, বলতে পারে তো, কিন্তু ওই সাহসটা দেখাও ওই স্টুডেন্টে বলবে যে কি ব্যাপার। এরকম 2-4 জন মাঝে মধ্যে হঠাৎ আসছিল, কিন্তু আসলে ইনশাল্লাহ মানে আমাদের সাথে তুলনা করবা, যে তুলনার তো একটা লেভেল থাকা লাগবে, লেভেল থাকবে না ইনশাল্লাহ, আমি বলে দিলাম একদম গ্যারান্টি, ঠিক আছে? এবং প্রত্যেককে বলছি, মোহাম্মদ হাসান আল আমিন স্যার ক্লাসগুলো পাবলিক গ্রুপে নিচ্ছেন কেন? সব ক্লাস লাইভ মন চাইলে আমি পাবলিক গ্রুপে নিব। তোমার যদি ইচ্ছা হয় যে ভাইয়া তুমি হচ্ছে যে ফ্রি ক্লাস করবা, পাবলিক করো। সামারি তোমার হচ্ছে প্রাইভেট গ্রুপে, বুক মার্কিং ক্লাস প্রাইভেট গ্রুপে, তোমার 1075 নম্বরের পরীক্ষা প্রাইভেট গ্রুপে, ওয়েবসাইটে পড়া প্রাইভেট গ্রুপে, তারপর হচ্ছে সলিউশন লেকচার প্রাইভেট গ্রুপে, সবে তো প্রাইভেট গ্রুপ। লাইভ যদি আমি পেজে নেই, তোমার মাথার মধ্যে এত টেনশন কেন? এই খোসর বছর কথা কইলে কিন্তু খবর খারাপ আছে। আমাদের এটা কিন্তু অন্যরকম না, 1 নম্বর পরে এই জন্য আমাদের নিয়ম মানতে হবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? একদম ভালো করে 20টা বই, এটা কি তোমার যারা প্রাইভেট গ্রুপে ফুল কোর্সে বই সব ভর্তি হয়েছে, যে কারণ আমরা এতদিন এই যে লাইভে ক্লাস নিতাম না, মানুষ জানতোই না আমরা কেমন পড়াই। এই জন্য তো এখন আমাদেরকে অফিস থেকে বলছে স্যার আপনি লাইভ ক্লাসগুলো মানুষ জানেই না আমরা কিরকম পড়াই, এই জন্য জানে না, অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে, তারপরে আবার ভর্তি হইতে হচ্ছে। তাহলে এইটা আমার যেটা ইচ্ছা, এটা যদি বেশি কথা আমি শুনি, আমি কিন্তু বারবার বলছি একদম, তাহলে কিন্তু খবর খারাপ আছে। কারণ আমরা কি করব দেখো, প্রত্যেকটা কোর্সে দেখো বলে দেওয়া আছে যে লাইভ ক্লাস আমাদের ইচ্ছা, আমরা যেখানে খুশি নিতে পারি। তোমার পড়ায় কোনো সমস্যা আছে নাকি সেটা আমাকে কও। আমাদের সাথে কেউ ভালো পড়াচ্ছে, অন্য কোচিং ক্লাসে কিছুই পড়ে না, কিছু তো কইতে পাও না, ওইখানে যে আসসালামু আলাইকুম ছবি দেখে খুশি। মানে এই 2 নাম্বারই জিনিসগুলো একদম
চেঞ্জ করতে হবে, সবাই জন্য ক্লিয়ার কাট কথা। আমরা 1 নাম্বার পরে আমরা করুক, তোমার বন্ধু বান্ধব ক্লাস দেখুক, দেখে যদি আমাদের সাইতে তোমার বন্ধু বান্ধব নাহলে তো বুঝতে পারবে না যে আমরা কেমন পড়াই। তোমার বন্ধু তুমি দেখাইলে, দেখ তোরা আমরা এখানে পড়ি, আর তুই যেখানে পড়িস তোরটা যদি ভালো হয় তাহলে তুমি ওইখানে যাই চলে গেলা, তাহলে তোমার একটা উপকার করে দিলাম না। এই জিনিসটা তো বুঝতে হবে। সবগুলো টাইম মেনটেন ইনশাল্লাহ বলবো, ঠিক আছে? তাহলে ভালো করে একদম শুরু করি, পড়ার ফ্লোর মধ্যে যাইতে হবে। অনেকক্ষণ ঝগড়াঝাটি হলো, এখন পড়া ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ থেকে 2 রকমের প্রশ্ন আসে। প্রথম যে টাইপের কোশ্চেন আসে সেটা হচ্ছে যে একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ। আজকে তুমি যে পরীক্ষা দিবে 100 নম্বরের, সেই পরীক্ষা তুমি লক্ষ্য করবা বিভিন্ন শব্দ আমরা দিয়ে রাখছি, সেটা কোন পার্টস অফ স্পিচ এটা তোমাকে বের করতে হবে। এবং সেকেন্ড যে টাইপের কোশ্চেন আসে সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে একটা জায়গায় দাগ দেওয়া আছে, সেই দাগ দেওয়া অংশটা কোন পার্টস অফ স্পিচ সেটা। এবং এই জন্য তোমার সামারিতে যেই ক্লাসগুলো আমরা অলরেডি দিয়েছি প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এবং এই লাইনগুলো এত দামি লাইন, তুমি যদি যে কোনো গ্রামার বইয়ের প্রায় 80 থেকে 150 পৃষ্ঠা, কারণ এক এক গ্রামের বই এক এক রকম লিখছে, 80 থেকে 150 পৃষ্ঠা পড়ো, যা বুঝতে পারবা আমাদের কয়েকটা মৌলিক নিয়ম দিয়ে তার সাথে ইনশাল্লাহ বেশি আয়ত্তে আনতে পারবা ইনশাল্লাহ। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে ভাইয়া বিশ্বাস করো, প্রত্যেক শিক্ষার্থীর জন্য এটা যে ভাইয়া ইংলিশ আমরা যা বলছি প্রত্যেকটা লাইন এত দামি, একটা লাইনও মিস করা যাবে না যেগুলো আমরা বলবো। এবং এগুলোর উপর ভিত্তি করে যখন যা বলছি কন্টিনিউয়াস তুমি লিখে ফেলো, ইনশাল্লাহ তুমি দেখবা যে অসাধারণ প্রিপারেশন তোমার হয়ে যাবে। ওকে? এবং এখন দেখো যে জিনিসটা আমি বলবো সেটা কি জানো, এই যে একজন বলছে সাব্বির আহমেদ যে অফলাইন মানে টাইম ওয়েস্ট। সাব্বির আহমেদ আমি চিনি না, আমি বলছি আমাদের ক্লাস দেখে আমাদের সাথে যদি কেউ ভালো পড়ায় যে কোনো অফলাইনে, তার ক্লাসের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। আমাদের স্টুডেন্ট যেটা বলতেছে এটাতে যদি কারো ওটা কি বলে যে হচ্ছে, ওটাকে বলে যে হচ্ছে যে আর্গু করার যদি সামর্থ্য থাকে, তাহলে যার ক্লাস সবচেয়ে ভালো লাগে তার ক্লাসের লিঙ্কটা এখানে দেওয়া যাবে। ওকে? এই জিনিসটা ভালো করে মাথায়। এখানে আমরা যেটা কই অনলাইনে 1 নাম্বার পড়ানো যায়, কারণ সবচেয়ে বেস্ট টিচারের ক্লাস অনলাইনে পাওয়া যায়, এখন সেটা যে কোনো প্ল্যাটফর্মের হোক, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং আমাদের সামারি ক্লাস তো স্টুডেন্টরা আমাদের প্রাইভেট গ্রুপে করে, একটা 15 মিনিটের সামারি ক্লাসে সে যা পড়বো ওইটা তার অন্য জায়গায় 2 ঘন্টা পড়াইতে হবে ইনশাআল্লাহ। এবং এটা স্টুডেন্টদের নিজস্ব ওপিনিয়ন, এটা আমরা নিজে বলি না, স্টুডেন্টের কথাটা জাস্ট হচ্ছে আমরা রিলে করে বলছি। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলছি এই মানসিক কাছে ভুল বোঝানো যাবে না, ঠিকটা বুঝাইতে হবে। ওক যাই যে অনলাইনে, আমি বারবার বলছি তুমি যেই কোচিংয়ে ভর্তি হও অনলাইনে ভর্তি হও। এই যে এখন আমাদের প্রত্যেক দিন আমাকে অফিস থেকে আমি ক্লাসে আসে যে স্যার অনেক স্টুডেন্ট কান্নাকাটি, কি হয়েছে রে? অন্য কোচিংয়ে ভর্তি হয়েছে, ঢাকা ফার্ম গেটে ভর্তি হয়েছে, খুলনায় ভর্তি হয়েছে, রাজশাহীতে ভর্তি হয়েছে, বিভিন্ন জায়গায় গেছে, শহরে গেছে, সে যে মেলা টাকা দিয়ে ভর্তি হয়েছে। এখন যা দেখতেছে বই দেখা ছাড়া কোনো কাজ নেই, ক্লাস বুঝতেছে না, কি 2-1 দিন ক্লাস করে আমাদের পেজের ক্লাসের সাথে মিলাইতেই পারতেছে না। কোনো কাজে ভাই আপনারা সব টেকনিক দিয়ে বুঝান, ওরা আসি আন্দাজে গল্প গুজব করে টাইম লস করতেছে। এই যে ব্যাপারটা, তা ওই স্টুডেন্টকে কে মিসগাইডেড করলো? নিশ্চয়ই যে ছবিগুলো দেখছে সেগুলা ছবি দেখে মনে করছে চান্স হয়ে যাবে, ওই ছবি তো সব কোচিংয়ে নিয়ে রাখি দিছে, রেজাল্ট হওয়ার সাথে সাথে এসে টাকা ছবি উপহার নিয়ে দাঁড়ায় যাবে। পড়াইছে কি সেটা দেখাও না কেন? এত যদি সাহস থাকে অনলাইনে এসে ডাইরেক্ট লাইভ ক্লাস করুক না কেন, যে কি পড়াই দেখি আমরা একটু। এত সাহস নাই, ছবি নিয়ে আসি বিজনেস করে, আর ওইটা বলতে গেলে মেজাজ গরম। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি আমরা 1 নাম্বার পরে ইনশাল্লাহ এই জন্য আমরা বলি, কারো যদি সাহস থাকে ওরকম করে বলুক না কেন। আর কোনো টিচারের যদি সাহস থাকে, এই যে স্টুডেন্টদের কম্পিটিশন হয় না, ওরকম টিচারদের কম্পিটিশন হোক, ওই যে ক্লোজ আপ ওয়ান নাকি গান টান দিয়ে হইতো আগে, ওরকম যে কোন টিচার সবচেয়ে ভালো পড়ায়, আমরা তো এটা বারবার বলি। তাহলে তারপরও এই যে কিছু খোসর মসর আছে, ক্লিয়ার কাট কথা, কে ভালো পড়ায় এখানে কমেন্টস করুক, করলে আমরা তার লিঙ্কে পাঠাই দিব। আমরা তো বারবার প্রত্যেকটা কোর্সে বলছি, বলি নাই? কোর্সে ক্লাস শুরু হওয়ার আগে বলছি না যে ভাই 1 নাম্বার আমরা পড়াই, তারপর তোমার সন্দেহ হলে তুমি দেখে নাও। অনলাইনে সবচেয়ে ভালো টিচার যে কোনো কোচিং এর অনলাইনে তুই পাবা, অফলাইনে পাবা না। কেন? অফলাইনে যা কষ্ট করে পড়াবে, রোদে যাবে, বৃষ্টিতে ভিজবে, আর বাড়িতে আরাম করে পড়াবে। এত অনলাইনের ফ্যাসিলিটি, তারপরও মানসিক মিসগাইডেড করে কেন? ওই যে মানে স্যার আমি রেটিনা অ্যাডমিট হয়েছে, আমি জানি ভাইয়া কিছুই বুঝায় না, শুধু বই দাগায় দেয়। একে আমাদের মানে কি টাকা খায় আমরা কোনো স্টুডেন্টকে কমেন্টস করাই? আমার সাথে জীবনে কোনো স্টুডেন্টের কথাই হয় না, সুযোগে নাই কোনো, ফার্স্ট হওয়া স্টুডেন্টও কথা কইতে পারে না। তাহলে আমরা সত্যি কথা কই, সত্যি কথা বললে বেজার, কিছু দালাল ধান্দাবাজ মানসিক হচ্ছে ধ্বংস করে। আমরা তো বলছি আমাদের সাথে ভালো পড়াবে, তাকে অন্য জায়গায় আমরা পাঠিয়ে দিব, যে ভাই যাও ওই জায়গায় যাও, ওই জায়গায় পড়ো, তুমি ভালো করবা। আমরা তো এটা বারবার বলি। তাহলে এই জিনিসটা আন্দাজে না বুঝে, মানে না বুঝে একটা কমেন্টস করে, আর ভাই তুমি খাইছো গুড়ের জিলাপি আর চিনির জিলাপি তো খাইছো, সরের জিলাপি খাইছো জীবনে? না খাইলে বুঝবা কি ওটার মজা কি? তো বারবার বলছি আমরা যে কোর্স করাই নাম্বার 1 ছাড়া সেকেন্ড কোর্স হলে আমরা চালাই না। তুমি ক্লাস দেখে তারপরে ভর্তি হও। এই সাহস কারো আছে? আন্দাজে খালি জিনিসটা ভালো করে বুঝতে হবে। এবং প্রত্যেকে যে টাকাগুলো দিছো, কোনো কি লাভ হয়েছে? কও দেখি,
টাকাটা যদি কোচিংগুলা ভর্তি, ওই টাকা দিয়ে যদি দুধ ডিম মাছ হচ্ছে কিনে খাইতা, ব্রেনটা শার্প হইতো। ওই টাকা দিয়ে যদি গরিব দুঃখী দান করতে, দোয়া করতো, কিছু হয়তো মাথা পরিষ্কার হইতো। মানসিক দিয়ে টাকাগুলা দিয়ে আসলে পড়াচ্ছে কি সেটা কত, কেউ তো জীবনে কয় না। ছবি দেখে মানে হচ্ছে মাথা গরম হয়ে যায় যে ছবি, হ্যাঁ ভাই মূর্খ এই জাতি, এই যে ভোটের সময় যে টাকাকে ভোট দেওয়া, এই যে ছবি দিয়ে, এটা এই জিনিসটা বুঝাইতে পারলাম না যে মানে মুশকিল কাহিনী রে বাবা। জিনিসটা বুঝতে হবে না যে জিনিসটা, এই জিনিসটা মানে জিনিসটা 4-5 ঘন্টা ক্লাসে যা পড়া, আমরা 20 মিনিটে আধা ঘন্টা তার চাই বেশি পড়াই ইনশাল্লাহ। স্টুডেন্ট, এটাকে আমার কথা, আমরা তো লাইভে এসে পড়া, আমরা কি পড়াচ্ছি, যে ক্লাসটা দেখুক না কেন, জীবনে এই ক্লাস পাইছে নাকি, যে এটা এসএসসি এর পর হোলি ক্রসের জন্য উদ্ভাসে ভর্তি হয়ে আমার শিক্ষা হয়ে গেছে, তাই থেকে রিস্ক না নিয়ে আপনার কোর্সে ভর্তি হয়েছে ইনশাল্লাহ। এবং মানে জিনিসটা বুঝেই না যে কোনটা আমরা শুরু করব, মানে জিনিসটা না বুঝলে মানে অন্যায়ের প্রতিবাদ না করতে করতে এমন হয়েছে। আরে ভাই, তুমি যে চুরি করে স্টুডেন্টের ছবি দেখা যে কোর্সে ভর্তি করা, তুমি পড়াও কি, সেটা তোমার টাকা গেলে যে নিছো, টাকা গেলে নিয়ে পড়াইছো কিছু, ওইটা কথা কোয়া যাবে না। ছবি দেখাইলে সব মাপ। স্টুডেন্টরা যে কোচিংয়ে যে গেল, যে এত টাকা দিয়ে যে ভর্তি হয়েছে, ক্লাস কি, তুমি কি বই দেখায় দাও, এটা কোনো ক্লাস? পরের পাওনা ডাইরেক্ট কবা যে আমরা কিন্তু ছবি দেখে ভর্তি করাবো ভাই, এটা সিস্টেম। 2 নম্বরে তো সব জায়গায়, এটা তো কেউ কিছু বলে না দেখে এই চুরি বাটপারিগুলা হয়। বই দাগানো এটা কি পড়ার মধ্যে পড়ে? এটা তো ভাই ফ্রি আমরা দিয়ে দিতে পারি, এটা গুগল ড্রাইভে দিয়ে দিলাম, বই দাগা হয়ে গেছে, তো আর পড়াইতে হবে না। মানে আন্দাজে জিনিস বুঝাবুঝি নাই। হ্যাঁ, মানে জিনিসটা স্যার ফেসবুকতে স্যার সময় নষ্ট, আচ্ছা ফেসবুকে সময় নষ্ট, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমাদের ক্লাসে ইনশাল্লাহ, কারণ হচ্ছে ওয়েবে আসে না, আমি ক্লাস নিয়ে দেখছি ডিস্টার্ব হয়। হ্যাঁ না, আমি তারপরও বলি, স্টুডেন্ট ভাড়া করে নিয়ে এসে কি পড়াবে, এটা জিনিসটা না বুঝলে যা হয়। দেখি এই যে কে বলছে, আব্দুল্লাহ আবু সাই, স্যার মেডিকেল অ্যাডমিশন করছে, মেডিকেল ভর্তি কোচিং, এখানে অনেক ভালো পড়াবে, তবে আপনার সাথে তুলনা করছে। আলহামদুলিল্লাহ, আমরা তো বললাম যারা ভালো, আমি তো বলছি যে সবগুলো কোচিংয়ের মধ্যে তুমি খুঁজে দেখো কোথায় ভালো পড়ায়। যারা বেশি ছবি নিয়ে ব্যবসা করে এরা তো পড়ায় না, এটা তো তোমাকে আমি বারবারই বলছি। হ্যাঁ, এইখানে তারপরে হচ্ছে যে বুঝাবুঝি নাই। গার্ডিয়ান গেলেও তো বুঝে না, মূর্খ মনে করে ছবির মধ্যে। তাহলে জিনিসটা বুঝতে হবে না যে কে কিরকম পড়ায়, না বুঝাবুঝি নাই, তখন হচ্ছে যে আন্দাজে একটা ইয়া করে ফেললো। তা আমি তো বলছি যে 2 নাম্বারিগুলো, এগুলো সবার স্টুডেন্টদেরও সতর্ক। তোমরা যে এখন যে এই যে সবগুলো কোচিং দিয়ে 2 নাম্বারি, এগুলো নিয়ে তোমরা কোথাও পোস্ট তো করো না, সত্যিটা তো জানো না। তোমরা কি কম ধান্দাবাজ? তোমাদের এমনি হয়েছে ভালো বোঝে আমরা পড়া, এটাও তো কবা না, কইলে যে তোমার কম্পিটিশন বোধহয় বাড়ি যাবে। আরে বাবা, সবাই আমাদের ভালো প্রিপারেশন নিয়ে, যে বেশি সৎ হবে, যে বেশি নিয়ম ফলো করবে, সে সেরা হবে। যারা তোমরা সবাই, আমরা চাই যে ভাইয়া সবাই তোমরা যে টাকা দিয়ে ভর্তি হইলে একটা শিখো জিনিসটা। চান্স তো সবাই পাবে না, এটা আমরা জানি, কিন্তু শিখতে তো আর সমস্যা নেই। ভালো করে তুমি প্রিপারেশন নিলে, ভালো করে পড়লা, চান্স তো সবাই পাবে না, এটা আমরা জানি। কিন্তু তার মানে কি এটা চান্স তো সবাই পাবে না? এই জন্য রুগী মানুষই তো মারা যাবে, এই জন্য ট্রিটমেন্ট ঠিকভাবে করবো না, এটা কি হয়? এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা ইয়ার মোহাম্মদ সুমন সালাম নেবেন। আচ্ছা ঠিক, বুঝতে পারছি, মানে আমি আসলে এই যে ওইভাবে দেখা হয় না, কিন্তু ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। বুঝতে পারা গেছে ইনশাল্লাহ। স্যার কিছু এক্সামের জন্য অফলাইন এক্সাম ব্যাচ প্লাস অনলাইন ক্লাস। অফলাইন এক্সাম ব্যাচ, এটা হ্যাঁ যে সাব্বির আহমেদ বলছে, অফলাইন এক্সাম কেউ যদি যেতে চায়, এটা আমরা না ওইভাবে করি না। আমার কথাটা হয়েছে এরকম যে অনলাইনে সে যদি পরীক্ষা দিচ্ছে, দেওয়ার সাথে সাথে সে যদি, আমি একটা সিস্টেম দেখাই দিছি, যেটা হচ্ছে যে একটা ওএমআর শিট আমরা তো দিয়ে দিই, ওইটাতে সে রেগুলার দাগাচ্ছে। তার মানে কি, সে দাগাইলো হচ্ছে ওএমআরে, আবার প্রেস করছে ওয়েবসাইটে, তাহলে অটোমেটিক তার রেজাল্টটা চলে আসলো। রেজাল্টটা যখন তার চলে আসলো, তখন তার কিন্তু আলাদা করে আর ওএমআরটা কাটতে হচ্ছে না, এবং ওএমআর পূরণ করার অভ্যাসটা হইলো। আচ্ছা, একটা জায়গায় খুব কাছাকাছি, ধরা যাক যে ঢাকায় বা এমন অনেক শহর আছে যেখানে খুব জ্যাম, তা যাইতে আসতে তো তার যদি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম যায়, এই টাইমটা সে রিভাইজ করতে পারে। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট যখন হয়, তার 1 মাস আগের থেকে কিন্তু সাধারণত কোচিংগুলো বন্ধ থাকে, সাধারণত যদি 1 মাস আগে থেকে কোচিংগুলো এমনি বন্ধ থাকে, তার মানে হচ্ছে এই যে কোচিংয়ে যাওয়া আসার ওই 1 মাস আগের থেকে ওই সুযোগটা এমনি নাই, তখন যা কিছু অনলাইনে করতে হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আছে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট এই যে
মানে হচ্ছে যে কোচিং এর যে এনভায়রনমেন্টে পরীক্ষা দেওয়া ওইটা আর ওই যে ইয়াতে ওটাকে কি বলে মেডিকেল অ্যাডমিশনের যে এই দিন পরীক্ষাটা হবে সেই এনভায়রনমেন্টটা কিন্তু সেম না। কোচিং এর এনভায়রনমেন্ট কোচিং এ যাচ্ছে, কোচিং এর এনভায়রনমেন্ট বাড়ির এনভায়রনমেন্ট এটা সেম, এটা জাস্ট সাইকোলজিক্যাল। কিন্তু হ্যাঁ অ্যাডমিশন যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা হবে সেই দিনের এনভায়রনমেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। এইটার জন্য আমি বারবার বলি, যেমন যারা এইচএসসি 25 বা 26, এক কথা যারা ইন্টার থেকে তুমি ইন্টারের স্টুডেন্ট, তুমি চাইলে যেই দিন মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় সেই দিন তুমি, আমি বারবার এটা সাজেশন দিয়েছি যে ভাই তুমি পরীক্ষার দিন, তোমার পরীক্ষা না কিন্তু তোমার বড় ভাই আপুদের পরীক্ষা, ওই দিন তুমি পরীক্ষার হলে যাবা, যে পরিবেশটা বোঝার চেষ্টা করবা। তাহলে হবে কি ব্রেন এরকম 2-3 বার অভ্যস্ত হইলে তখন ভয় কম পাবে, প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পোক্যাম্পাস ঠিকভাবে কাজ করবে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, জিনিসটা ওকে। তাহলে এবার আমরা পড়া শুরু করে দিই ইনশাআল্লাহ। তাহলে নাও অনেকক্ষণ আন্দাজে ইয়া হয়ে গেছে, 10 মিনিট চলে গেছে, আর ইনশাআল্লাহ কমেন্টস দেখবো না, ঠিক আছে? বারবার বলছি যে ভাই তোমাদের ভালো চাই আমরা। আর এখন আরেকটা ডিসিশন বলি, অনেকে যেটা আরেকটা ভুল ডিসিশন করে যে আচ্ছা কোচিং বোধহয় এরকম, বাসায় ফেরাবে না। ভাই বাসায় ওইটার ভালো টিচার যে পড়াবে না, ব্যাসে পড়ি হবে না ভাই। তুমি অনলাইনে যেইখানে সবচেয়ে ভালো, আমি তোমাকে কেন বলতেছি কারণ আমি জানি জিনিসটা, কারণ এখন আগে অনলাইন ছিল না, তখন বেস্ট টিচার ভালো সবচেয়ে ব্যাস করে না হয় পড়াইতো, কিন্তু এখন সবচেয়ে যে ভালো পড়াবে সে তো ব্যাসে পড়াবে না, সে অনলাইনেই পড়াবে। এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই জিনিসটা যাতে ভালো করে ইনশাআল্লাহ মাথায় থাকে। ওকে, তাহলে আমরা শুরু করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন পড়ার মধ্যে ফিরে আসবো। তাহলে প্রত্যেকটা শব্দ কোন পার্টস অফ স্পিচ এটা কিভাবে বের করবো সেটা আগে কয়েকটা মৌলিক নিয়ম বলে দিতে চাই, তারপরে আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাবো। আগে মৌলিক নিয়ম, কয়েকটা মৌলিক নিয়ম, যদি আজকে টাইম অনেকক্ষণ ঝগড়াঝাটিতে নষ্ট হয়ে গেল এই জন্য একেবারে শর্ট করে দিব, যাতে করে এটা দিয়ে হয়, ঠিক আছে? একদম শর্টকাট নিয়ম। মাই দ্বারা মিলে গেলে, মাই দ্বারা মিলে গেলে সেই শব্দটা হচ্ছে নাউন, বাস, বেশি কথা বলা যাবে না, একদম অল্প নিয়ম। ভেরি অথবা সো দ্বারা মিলে গেলে অ্যাডজেক্টিভ, ওকে ফাইন। এরপরে হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে যদি মিলে যায় তাহলে সেটা ভার্ব। তার মানে একটা শব্দ যদি ক্যান অথবা কুড অথবা শ্যাল অথবা শুড অথবা উইল অথবা উড এগুলোর পরে মিলে যায় তাহলে সেটা হচ্ছে ভার্ব। নাউন এর সাথে যদি এলওয়াই যুক্ত হয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর সাথে যদি হচ্ছে এলওয়াই যুক্ত হয় তাহলে হচ্ছে অ্যাডভার্ব। এই 5টা লাইন একদম ব্রেনের মধ্যে ঢুকাই ফেলো, যে কোনো শব্দ কোন পার্টস হবে এই 5টা লাইন দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি তো প্র্যাকটিস দেখাই দিব। 5টা লাইন একেবারে ব্রেনের লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করো, কারণ আজকে তোমাকে একদম শর্ট করে দিলাম, যে ঝগড়া করলাম এই জন্য, এটার জন্য এখন শর্টকাট বুদ্ধি। তাহলে মাই দ্বারা মিলে গেলে নাউন, যেমন মাই অনেস্টি, তাহলে অনেস্টি শব্দটা হচ্ছে নাউন, ওকে ফাইন। ভেরি বা সো দ্বারা মিলে গেলে, যেমন ভেরি অনেস্ট, সো অনেস্ট, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরে মিলে গেলে, যেমন ক্যান প্লে মিলে গেছে, এটা ভার্ব। কুড প্লে, শ্যাল প্লে, শুড প্লে, উইল প্লে, উড প্লে এগুলোর পরে যে শব্দটা মিলে যাবে এটা ভার্ব। নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, যেমন আমি যদি বলি হোম, এই শব্দটা হচ্ছে একটা নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে হোমলি হয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হয়, যেমন আমি যদি বলি স্লো, ভেরি স্লো, স্লো শব্দটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ এইটার একেবারে সহজ বুদ্ধি, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকের এই যে এই 5টা বুদ্ধির সাথে আরো কিছু বুদ্ধি দিব পিছনে, মানে হচ্ছে ব্যাকআপ। ওই যে আছে না কারেন্ট দিয়ে এই বিল্ডিং চলতেছে, কিন্তু আল্লাহ না করলে কারেন্ট চলে গেল, তখন ব্যাকআপ আইপিএস থাকে না, এখন আইপিএস এর কিছু ফর্মুলার মতো দিয়ে দিব, যেটা দিয়ে যে আচ্ছা ভাই এরকম, হ্যাঁ এটা আগে ওকে প্রত্যেকে লিখে ফেলছি ইনশাআল্লাহ, আশা করছি। আচ্ছা ওকে ফাইন, হিউজ এমসিকিউ প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। আর পরীক্ষা আজকে যে দিবা তো ওই পরীক্ষার প্রশ্নগুলো আবার প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ, আগে পরীক্ষাটা দাও। আচ্ছা এবার লক্ষ্য করো, একটা শব্দকে যদি বাক্যের সাবজেক্ট হিসাবে বসাতে পারি, বাক্যের সাবজেক্ট হিসাবে বসাতে পারি, সাবজেক্ট হিসাবে বসাতে পারি তাহলে সেই শব্দটা হচ্ছে একটা নাউন। তার মানে একটা শব্দকে যদি আমি বাক্যের সাবজেক্ট হিসেবে বসাতে পারি সেটা নাউন হবে। কিরকম? যেমন আমি এক্সাম্পল দিই, অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি, অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি, তাহলে এইখানে অনেস্টি এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ালিটি, তাহলে এই শব্দটা হচ্ছে একটা অবশ্যই নাউন। এটা কি হবে বলতো? একটা নাউন। তার মানে একটা শব্দকে যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসাতে পারি সেটা হচ্ছে নাউন, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা 2 নাম্বার নিয়ম, একটা শব্দকে যদি অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভ এর পরে
বসাতে পারি তাহলে সেটা হচ্ছে নাউন। তো কেমন কথা ভাই, একটা শব্দকে যদি অ্যাডজেক্টিভের পরে বসাতে পারেন, দেখাচ্ছি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি অনেস্ট, তারপরে বসাইতে পারছি এই ম্যান, এই ম্যানটা হচ্ছে নাউন। এগুলো পরের নিয়ম, মানে প্রথমে ওই সহজ নিয়ম দিয়ে মিলানোর চেষ্টা করো, মিলে গেলে ওকে ফাইন। আচ্ছা নাউন অবজেক্ট হয় জানি, কিন্তু এটা দেইনি কেন, কারণ আছে, কারণ এটা বাক্য মাথায় আনতে তোমার টাইম লাগবে, এই জন্য সহজ করে দিচ্ছি। একটা শব্দকে যদি বাক্যের সাবজেক্ট হিসাবে বসাতে পারি নাউন, একটা শব্দকে যদি অ্যাডজেক্টিভের পরে বসাতে পারি তাহলে নাউন। ওকে, সাবজেক্ট বসাতে পারলেও নাউন, একটা শব্দকে যদি অ্যাডজেক্টিভের পরে বসাতে পারি তাহলে হচ্ছে নাউন। আচ্ছা এই দুইটার পরে আরেকটু খেয়াল করব, একটা শব্দকে যদি নাউনের পূর্বে বসাতে পারি, যদি নাউনের পূর্বে বসাতে পারি তাহলে সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো এই নিয়মটাকে উল্টাই দিছি, একটা শব্দকে যদি অ্যাডজেক্টিভের পরে বসাইতে পারি নাউন, তার মানে কি নাউনের পূর্বে যদি একটা শব্দকে বসাইতে পারি তাহলে সেটা হচ্ছে একটা কি বলো, অ্যাডজেক্টিভ। যেমন খুব সহজ এক্সাম্পল, হি ইজ এ গুড বয়, এই বয়টা হচ্ছে নাউন, তার আগে গুড শব্দটা বসাইতে পারছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা কি বলো, অ্যাডজেক্টিভ। ওকে আচ্ছা, যেটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ যেটা হবে সেটা ডিগ্রি সাধারণত করা যায়, ডিগ্রি সাধারণত করা যায়। যেমন কি গুড, বেটার, বেস্ট, ডিগ্রি করা গেছে। তারপরে আমরা বলি, কি বলি আমরা, ব্যাট, ওটস, প্রত্যেকে আমরা জানি, ঠিক না? তার মানে ডিগ্রি করা গেলে সেটা হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আরেকটা শব্দ জাস্ট এমনিতে বলতে পারি, একটা শব্দকে যদি পাস্ট টেন্স, যদি কি হয় পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করা যায়, এবং কি পাস্ট পার্টিসিপল করা যায়, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করা যায়, তাহলে যেই শব্দটাকে করা যাচ্ছে, সেই মানে একটা শব্দকে তুমি দেখতেছো এটা পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করা যায়, তাহলে ওই মূল যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে ভার্ব, সেই মূল শব্দটা। আবার ওই পাস্ট পার্টিসিপলকে ভার্ব বলিও না, ওই মূল যে শব্দটা আছে সেটা হচ্ছে ভার্ব। ওকে ফাইন, এরপরে কি হতে পারে খেয়াল করে দেখো, একটা শব্দ যখন পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, হিসেবে কি হয় বলো, ব্যবহৃত হয়, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে যখন একটা শব্দ ব্যবহার হয় তখন সেটা অ্যাডজেক্টিভ। ঘুরতেছে দেখতে পাচ্ছ, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে যেটা ব্যবহৃত হয়ে যায় সেটা তখন কি হয়ে যায় বলো তো, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা এখানে বলে রাখি, ভার্বের পাস্ট ফর্ম কিন্তু একটা ভার্বই থাকে, ভার্বের পাস্ট ফর্ম কি থাকে বলো তো, ভার্বই থাকে। যা বলতেছি একদম লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ করো, যা বলতেছি আটকে যাচ্ছে লাইভ, বুঝতে পারছি, এই জন্য আস্তে একটু পড়ছি, একটু স্লো। ওকে দেখো ভাইয়া, ইংলিশটা বুঝে পড়লে যে এত, আসলে প্রত্যেকটা সাবজেক্টে বুঝে পড়লে অন্যরকম মজা দেখা যায়, যে কত ভালো লাগে। হ্যাঁ একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ভিডিও আটকে যাচ্ছে, এই জন্য আস্তে আমি দেখতেছি তোমাদের ভিডিওটাই, ওই জন্য একটু আস্তে আস্তে বলছি, যাতে করে তোমাদের ইনশাল্লাহ মাথায় আস্তে আস্তে। আটকে গেল কেন, হ্যাঁ দেখি আস্তে আস্তে, এখন দেখতেছি আটকে গেল কেন। আচ্ছা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, মানে নেটওয়ার্কের অনেক সময় ইয়া হয়। আচ্ছা তাহলে আমরা লাইনগুলো আরেকটু তোমার মাথায় নিয়ে যাই, একটু দেখি কি অবস্থায় তুমি আছো। মাই দ্বারা মিলে গেলে সেটা হচ্ছে নাউন, মাই অনেস্টি। ভেরি বা সো দ্বারা মিলে গেলে অ্যাডজেক্টিভ। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরে শব্দটা মিলে গেলে ভার্ব। নাউনের সাথে এলো হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলো হলে অ্যাডভার্ব, এটা। আচ্ছা এরপরে হচ্ছে কি, একটা শব্দকে যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসাতে পারি নাউন, একটা শব্দকে যদি অ্যাডজেক্টিভের পরে বসাতে পারি সেটা নাউন, একটা শব্দকে যদি নাউনের পূর্বে বসাতে পারি অ্যাডজেক্টিভ যেটা সাধারণত ডিগ্রি করা যায়। একটা শব্দকে যদি পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করা যায় তাহলে সেটা সাধারণত ভার্ব। এরপরে যেটা একটা শব্দ যখন পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত তখন সেটা অ্যাডজেক্টিভ। ভার্বের পাস্ট ফর্ম ভার্বই থাকে, ভার্বের পাস্ট ফর্ম কি থাকে বলো তো, ভার্বই থাকে। ওকে ওকে আচ্ছা ভিডিও আটকে যাচ্ছে। তারপর আচ্ছা জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্যটা আছে একটু বলি, 1 মিনিটে বলে দিচ্ছি। এটা তো সামারি ক্লাস দেওয়া হয়েছে না, জেরান্ড পার্টিসিপল, জেরান্ড এবং পার্টিসিপল। ফাইন। আচ্ছা পার্টিসিপলের মধ্যে 3টা টাইপ আছে, তার মধ্যে তোমরা নিশ্চয়ই প্রেজেন্ট পার্টিসিপলের কথাটাই বলছো, যেটা ভার্বের আইএনজি যুক্ত হয়, প্রেজেন্ট পার্টিসিপল। তো জেরান্ডও ভার্বের আইএনজি যুক্ত হয়, ঠিক না? জেরান্ডও ভার্বের আইএনজি,
প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্বের আইএনজি। আর প্রশ্নের ডিফারেন্স কি? দুইটা, একটা ডিফারেন্স মূলত, সেই ডিফারেন্সটা কি সেটা বলি। হ্যাঁ, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দেবো ইনশাল্লাহ। জেরান যেটা, এটা হচ্ছে নাউনের কাজ করে। কিসের কাজ করে বলো? নাউনের কাজ করে, নাউনের কাজ করে। ওকে। আর পার্টিসিপল যেটা, এ দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে বলতো? অ্যাডজেক্টিভ এর কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে ফাইন। তাহলে জেরান্ড হচ্ছে নাউনের কাজ করে, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন প্রশ্ন হলো ভাইয়া নাউনের কাজ করে, এটা আমি বুঝবো কি করে? ওকে, লক্ষ্য করো, আমি যদি এরকম বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তোমার খেয়াল আছে নাউনের কাজ যেটা করে সেটা সাবজেক্ট হইতে পারে। তাহলে হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ? ওয়াকিং, এই যে ভার্বের আইএনজি যুক্ত, এটা নাউনের মতো কাজ করছে, তার মানে এটা হচ্ছে জেরান্ড। তার মানে যেটা নাউনের কাজ করছে সেটা হচ্ছে জেরান্ড। হ্যাঁ, আচ্ছা, শেখ সাদিয়া আপনি বলতেছে, আচ্ছা একটা ওয়ার্ড পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, সেটা অ্যাডজেক্টিভ, এর আগের রুলসটা কেউ বলো প্লিজ। আমি বুঝাই দিচ্ছি। ও, এর আগের রুলস, আচ্ছা দেখতেছি আগে। তাও ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে এই ওয়াকিংটা এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট, এবং এটা নাউনের কাজ করছে জেরান্ড। এটা মনে হয় আরো সহজ বুদ্ধি আছে, আমি আগে জাস্ট এক্সাম্পল দিই। আচ্ছা, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওই সময় কি কেউ ওয়াকিং করতেছে? আমি যদি বলি যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, রিডিং ইজ এ গুড হ্যাবিট, এই রিডিং শব্দটা, হোয়াট ইজ এ গুড হ্যাবিট? রিডিং। ওই সময় কি কেউ পড়ছে? প্রশ্নই আসে না, না ভাই, এটা তো এমনিতে আমরা বলছি। কিন্তু আরেকজন এসে বলতেছে, ভাই হি ইজ ওয়াকিং, হি ইজ কি? ওয়াকিং। এই যে হি ইজ ওয়াকিং, সে কিন্তু ওই সময় কি ভার্বের আইএনজি যুক্ত হয়ে ওই সময় চলমান আছে। এই যে ওয়াকিংটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং এই কারণে এটা হচ্ছে কি? পার্টিসিপল। এটা কি? পার্টিসিপল। আচ্ছা, অনেকে যে জায়গাটায় ভুল করে, এবং অনেক বইয়ের মধ্যে ভুলও আছে, জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। এই সামারি অবশ্যই আমি বানাই রাখছি, দেয় নাই, আমি এখনই বলে দিচ্ছি। সোডিয়াম পটাশিয়াম বলে দিচ্ছি, অবশ্যই পেয়ে যাবা। তাহলে হি ইজ ওয়াকিং, এখানে ভার্বের যে আইএনজি যুক্ত অংশ আছে, এই আইএনজি যুক্ত অংশটা ওই সময় কিন্তু কাজটা চলতেছে। তার মানে আইএনজি যুক্ত অংশ হয়ে যদি ওই সময় চলমান থাকে, চলমান আছে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, এবং সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলকে আমি সবসময় বলি প্রোগ্রেশন। প্রোগ্রেশন, প্রোগ্রেশন মানে চলমান, প্রোগ্রেশন মানে কি? চলমান। তার মানে ওইটা ওই সময় চলছে, ওই সময় এটা হচ্ছে। ওকে, আচ্ছা। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, দেখি যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে কি রিডিংটা ওই সময় হচ্ছে? প্রশ্নই আসে না, কারণ এইটা দিয়ে ওই সময় ওই কাজ করাটা বোঝাচ্ছে না, জাস্ট হচ্ছে যে পড়া যে একটা ভালো অভ্যাস, ওই জিনিসটা বলছে। জিনিসটা বুঝতে হবে কিন্তু। তার মানে ভার্বের আইএনজি যুক্ত হয়ে যদি ওই সময় চলমান থাকে, চলতেছে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। একটা লাইন খেয়াল রাখলে হবে, ভার্বের আইএনজি যুক্ত হয়ে ওই সময়টা চলছে, তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভের কাজ করছে, সেটা তখন পার্টিসিপল। আর ওই সময় যদি না চলে তাহলে হবে না। ওকে, এই একটা লাইন খেয়াল রাখলেই যথেষ্ট হবে। ওকে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ মাথায় চলে আসবে। আচ্ছা, এবার আমরা তাহলে যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভ, এটা একটু দেখাই দিই। বিকামের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ঠিক বলে? হ্যাঁ হয়। যেমন উই হ্যাভ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বা উই হ্যাভ বিকাম সাকসিডেড, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বিকামের পরে অ্যাডজেক্টিভও হয়, বিকামের পরে কি হয়? অ্যাডজেক্টিভও হয়। তাই বিকামের পরে যেটা অ্যাডজেক্টিভ, যেমন উই হ্যাভ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বিকাম প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা সমীকরণ নম্বর 1, বিকাম প্লাস অ্যাডজেক্টিভ, এটা সমীকরণ নম্বর 2। তার মানে 1 সমান যদি 2 দেয়, তার মানে ব্যাপারটা কি? বিকাম প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ইকুয়াল হচ্ছে বিকাম প্লাস অ্যাডজেক্টিভ। উভয় অবস্থায় বিকাম বিকাম কাটলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা, সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে বলো? বজ্রপাত হচ্ছে বাসার মধ্যে থাকলে, আসলে বজ্রপাত সেদিন তো কোথায় যে মক্কা টাওয়ারে না, ডাইরেক্ট একেবারে কারেন্ট, হ্যাঁ, ওই সময় মোবাইল বন্ধ রাখা ভালো। বজ্রপাত যদি হয়, নিয়ম হচ্ছে মোবাইল বন্ধ রেখে অফ করে ফেলা, পারলে ব্যাটারি সহ খুলে ফেলা। আর একটা জিনিস আল্লাহ না করুক, বজ্রপাতের সময় অনেকে যে ভুলটা করে, বজ্রপাত হচ্ছে সে যে দেখা যাচ্ছে একটা গাছের নিচে দাঁড়াইছে, কিংবা হচ্ছে একটা কোনো জিনিসের নিচে দাঁড়াইছে। নো, বজ্রপাত হলে খোলা জায়গায় থাকতে হয়। এটা কি কোনো যেটা বললাম সেটা সত্যি। কোনো বড় গাছ স্থাপনার নিচে থাকা যায় না, স্থাপনার নিচে ওইখানে বজ্রপাত, ওইটা হচ্ছে আর্থিংয়ের ওই জায়গাটায় বেশি হওয়ার চান্স থাকে। বোঝা গেছে আমার কথা? তা সবাই কিন্তু ভয় করে, ভয় পেয়ে লাস্টে দেখা যায় ও নিজে হচ্ছে যে বাঘের খাঁচার মধ্যে ঢুকে পড়ছে। এটা হচ্ছে সাবধান, ঠিক আছে? ও ফাইন, এই জিনিসটা ভালো করে খেলো।
আচ্ছা, এইবার লক্ষ্য করে দেখো, এবার আমরা যাই দেখি যে কি রয়েছে। এবার আমরা এমসিকিউ অ্যানালাইসিসে যাব, দেখব যে কি রকম এমসিকিউ আছে। হ্যাঁ, ওকে ফাইন। অ্যাডজেক্টিভ সাউন্ডে ডিগ্রি করা যায়, এটা তো বুঝতে পারছো। ইন হুইচ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড অ্যাজ এ কনজাংশন। দেখো আমরা যে টাইপেরগুলো দেখাচ্ছি বুঝবা যে এগুলো, এবং তার সাথে সামারিতে যা আছে, এবং পরীক্ষায় যে তুমি পরীক্ষা, এবং শুনো ইংলিশের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা তো এই যে আজকে ফার্স্ট ইংলিশের 100 নম্বরের হচ্ছে না, ইংলিশের পরীক্ষা আসছে, তো এখানে সাধারণ জ্ঞানও আছে একটু। তো ইংলিশের কিন্তু ভালো করে একটা জিনিস মাথায় রাখবে, একটা প্রশ্ন, আমি আবার বলছি, মানে একটা প্রশ্ন ব্যাখ্যা বুঝো না তাহলে ইংলিশে আগানো যাবে না। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্যার যেমন আচ্ছা দেবে, এখন টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নেই, দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, ইন হুইচ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড অ্যাজ এ কনজাংশন। ওকে, আমরা শুরু করি। দেখো, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। এই যে দ্যাটটা আছে, এই দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা লিখে পারো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনের একটা ভিডিও তোমাদের গ্রুপে আপলোড হয়ে যাবে, আমি বানিয়ে রাখছি, যে প্রোনাউনের যে প্রকারভেদ, এটা থেকে খুবই প্রশ্ন আসছে মেডিকেল অ্যাডমিশনে, সামারিতে পড়ে ফেলবা। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ওই এরকম কি কি আছে, দ্যাট, দিস, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে ফাইন। দি এভিল দ্যাট মেন ডু রিমেইনস আফটার দেম। তুমি মানুষের জন্য খারাপ করবা, ওই কুড়ায় নিজে পড়বা। তাই লক্ষ্য করো, এই দ্যাটটা, এই যে এটা হচ্ছে এই যে মেন ডু রিমেইনস আফটার দেম, এভিলের সাথে এই মেন এটা সম্পর্ক করছে দ্যাট না, তার মানে এটা রিলেটিভ প্রোনাউন। বুঝতেছো নাকি ব্রেইনে আসতেছে না কিছু? আমার মনে হয় যে ইনশাল্লাহ আসার কথা। এটা হচ্ছে কি বলো, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যা করছি সাথে সাথে লিখে পেলো, নাহলে কিন্তু পরে বই দেখে বুঝবা না। আমাদের বইটা তো পড়বাই, কিন্তু তারপরে এখানে ইজি। হোয়াট ইজ দ্যাট নয়েজ। এই যে নয়েজটা, এটা হচ্ছে নাউন, তার আগে এই দ্যাটটা আছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। বানাত্মক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, এটা কিন্তু প্রেপোজিশন, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। হোয়াট ইজ দ্যাট নয়েজ। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড। এই যে দ্যাটটা রয়েছে, এরপরে যে মে সাকসিড, এখানে একটা ফাইনাইট ভার্ব, তার মানে এখানে একটা ক্লজ। হি ওয়ার্কস হার্ড, এই যে ওয়ার্কসটা একটা ফাইনাইট ভার্ব, মানে এটা একটা ক্লজ। ফাইনাইট ভার্ব কি, যেটা টেন্সের কারণে চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, যেটা টেন্সের কারণে চেঞ্জ হইতে পারে যে ভার্বটা, সেটা ফাইনাইট ভার্ব, অথবা যেটা পার্সন চেঞ্জ হলে চেঞ্জ হয় সেটা ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো, আমাদের বলছে কনজাংশন, তার মানে 1-এর ডি নাম্বার, এটা হচ্ছে কনজাংশন। ভালো করে খেয়াল রাখবা, প্রশ্ন কিন্তু আমরা বাছাই করছি ওইরকম একদম, মানে এইগুলা প্রশ্ন, এবং আমরা যে পরীক্ষা নিচ্ছি সেইটা, আর বইয়ের মধ্যে, আমার বইয়ের একেবারে 200 পৃষ্ঠার A to Z মুখস্থ থাকতে হবে। আর লেকচার আমি যা পড়াই ইনশাআল্লাহ তুমি দেখিও যে ইনশাআল্লাহ। হ্যাঁ, ব্যাক পেয়েছে আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের ওই যে সন্ধ্যার দিকে বোধহয় ওরা বলছে অফিস থেকে যে একটা পোস্ট দেবে, ওইখানে ব্যাগের ছবি সহ একটা পোস্ট দিবা, ঠিক আছে। আমরা তো মার্কেটিংগুলো করি না, এখন হচ্ছে লজ্জা শরম সবাই কারোই নাই যেহেতু, তাহলে আমরাও বাদ দিব, তাই ওইটা করতে হবে, ঠিক আছে। যে হচ্ছে যে ওইটা বই ফেরত শেখানো, আমার বইটা A to Z পড়বা, যেই টপিক যেই দিন, যেমন বইটা দেখাবো, এখন ওই দেখাইতে গেলে এই যে পড়ার ফ্লো নষ্ট হয়ে যায়। এই অফিসের অক্সিজেন নিয়ন স্যার, বিগত প্রশ্নগুলো সলভ করতে গেলে অনেক প্রবলেম হচ্ছে, ওগুলোকে আপনাকে পাঠাবো। জুবাইর যেটা ইংলিশের একটা বই হতো, হ্যাঁ এখানে খুঁজে পাচ্ছি। আচ্ছা, যেটা বিগত বছরের প্রশ্ন, যেই অধ্যায়ে যেটা পড়াচ্ছি, সেইখানে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রাইভেট গ্রুপে কমেন্টস করো। 1-2 নম্বরে হচ্ছে যে তুমি ওই যে ইয়াতে যে আছে না, তোমাকে প্রতি সপ্তাহে 2 দিন ফোন যাবে, সেখানে জানাইতে পারো। এমনকি তুমি হচ্ছে ইয়াতেও জানাইতে পারো, ইমেল যে অ্যাড্রেস দিয়েছে সেখানেও জানাইতে পারো, মেসেঞ্জারেও জানাইতে পারো। বিগত বছরের প্রশ্ন কোন সাবজেক্টে, জোবায়ের কোন সাবজেক্ট সেটা আগে বলো, যে কোন সাবজেক্টের প্রশ্ন সলভ করতে গিয়ে সমস্যা আছে সেটা আমাকে বলো, আমি লাইভে শুনতে চাই। দেখুন এই যে ইংলিশের আছে না, মনে করো তুমি পড়তেছো, এখন আমরা পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই যে এখানে যে আছে একদম সুন্দর করে পড়বা, যেভাবে দিয়েছে আমি যা দিয়েছি বই একদম সুন্দর করে A to Z, ঠিক আছে, তার সাথে প্র্যাকটিস এবং যা আছে। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, ডাউন উইথ দ্য টেরান্ট, সৌরশাসক নিপাত যাক, বুঝতেছো আমার কথা? তাহলে এই যে ডাউন, এইটা দিয়ে বুঝাচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। এই ডাউনটা কি হিসেবে ব্যবহার হয়েছে বলো তো? ভার্ব হিসেবে। আচ্ছা, করতে থাকি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইন দ্য ওয়ার্ড হোয়াই অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব। দেখো প্রশ্নগুলো এমনভাবে বাছাই করা হয়েছে যাতে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়, ঠিক আছে। স্যার, এই একই শব্দ যখন বিভিন্ন পার্টস অফ স্পিচ হয়, সেটা স্যার বোঝার কোনো শর্টকাট আছে কি? স্যার শর্টকাট তো আস্তে আস্তে এই যে দেখাচ্ছি, যেই নিয়মগুলো বলতেছি ইনশাল্লাহ দেখবা সবগুলোই।
বাক্যে কি অর্থে ব্যবহার হয় সেটাই তো আমি তোমাদের শেখাচ্ছি, যে কঠিন জিনিসটা যে এটা কিভাবে মাথায় আনতে হবে। ঠিক আছে, ওকে? এটা মোটেই কোনো কঠিন কাজ না। মানে যে এখানে যে জিনিসটা হয়েছে আমি একটু বলি তোমাকে। আমি মানে পরীক্ষা আমাদের গোটাল কোর্সটা ডিজাইন করছি এমনভাবে, সামারি, লাইফ, পরীক্ষার কোশ্চেন্স, বই, সবগুলো যখন তুমি প্রত্যেকটা অংশ যখন তুমি পুরা করবা, প্রত্যেকটা করতে হবে। খালি লাভ করলে হবে না, খালি সামারি করলে হবে না, খালি পরীক্ষা দিলে হবে না, খালি বই পড়লে হবে না, সবগুলো মিলে হচ্ছে জিনিসটা। তাইলে তুমি দেখবা যে অ্যাবসলিউটলি প্রত্যেকটা উত্তর তোমার মাথায় চলে আসছে এবং তখন তুমি পারবা। আচ্ছা আমি একটু পানি খাই, একটু দাঁড়াও আগে। আচ্ছা শোনো, যে জিনিসটা বলছিলাম, কোথায় ছিলাম? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স দ্য ওয়ার্ড হোয়াই অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব। তার মানে হোয়াই কোন বাক্যের রিলেটিভ অ্যাডভার্ব এটা বের করতে হবে। আচ্ছা, আই ডোন্ট নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার ফোর অফ ইট। এটা দেখো এখানে এই হোয়াই এর আগে কি আছে? আর্টিকেল। আর্টিকেলের পর একটা শব্দ থাকলে এটা হচ্ছে একটা নাউন। এটা কি হবে বলো তো? নাউন। ওকে ফাইন। হোয়াই ডিড হি কাম হেয়ার, ডিডটা হচ্ছে ভার্ব, তার আগে হোয়াই আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। প্রত্যেকটা বুঝাই দিচ্ছি। দেখো, আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট। তার মানে তুমি লক্ষ্য করো এখানে কিন্তু একটা কারণ বুঝিয়েছে, এই যে কারণ, হোয়াই হি ডিড ইট। এই ডিডটা ভার্ব, ভার্ব সম্বন্ধে হোয়াই তথ্য দিচ্ছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব। এবং এটা হচ্ছে কানেক্ট করছে, তারপরে এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তবে রিলেটিভ হোয়াই ইট ইজ শিওরলি মাহবুব। হোয়াই দিয়ে কমা আছে না, কমা দিয়ে যদি একটা বাক্যের অন্য অংশের সাথে একদম আলাদা করে দেয় তখন এটা ইন্টারজেকশন হিসেবে কাজ করে। বিষয় বলো ইন্টারজেকশন। মাথায় ঢুকতেছে না কিছু? কোশ্চেন প্র্যাকটিস না করলে বুঝবাই না। ওকে, হ্যাঁ, টাইম মেনটেনের ভিডিও দিব ইনশাল্লাহ, কোনো টেনশনের কারণে। আচ্ছা এই একটু পড়ার ফ্লো আসি দে, খুব স্লো পড়তেছি আজকে, একদম খুবই স্লো হচ্ছে, এটা ঠিক হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? একটু ফাস্ট পড়ি আমরা ইনশাল্লাহ, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে মেজাজটা হয়ে গেছে গরম। ঠিক আছে, ওকে। আচ্ছা লক্ষ্য করো, তারপরে আমরা প্রশ্নে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ হোয়াট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে হোয়াট কোন বাক্যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, বাক্যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটা বের করতে হবে। আচ্ছা, হোয়াট ইউ ডোন্ট মিন টু সে ইউ। আচ্ছা, এটা কি হবে? যে কেউ বলবে এটা তো ইন্টারজেকশন, মানে একদম আলাদা করেই দেওয়া আছে, এটা যে কেউ বুঝতে পারবে এটা হচ্ছে ইন্টারজেকশন। ওকে ফাইন। আচ্ছা, বুঝতেছো আমি কি বলছি? আচ্ছা, গিভ মি হোয়াট ইউ ক্যান। এই যে হোয়াট আছে, গিভ মি হোয়াট ইউ ক্যান, এই হোয়াটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বুঝাইতে পারতেছি কিনা আল্লাহ জানে। এই টাইপের কোশ্চেন্সগুলো কিন্তু প্র্যাকটিস না করলে একদম মাথা হয়ে যাবে। গিভ মি হোয়াট ইউ ক্যান মানে হচ্ছে একটা বস্তুর সাথে এই হোয়াটটা হচ্ছে রিলেটিভ করতেছে। আচ্ছা দেখি আগে, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, এখানে যেটা আছে এই বুকটা হচ্ছে এটা নাউন, তার আগে হোয়াট আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই মাথায় আসতেছে কিছু? আজকে 40 মিনিট পার হয়ে গেছে, কিন্তু অ্যাবসলিউটলি এটা হচ্ছে যে ইয়া হয়নি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই যে এখানে হোয়াটটা আছে না, এইটা মূলত হচ্ছে এখানে একটা খেয়াল করো যে এখানে ছিল, তোমাদের আরেকটা বোধহয় দেখাচ্ছিলাম, যেমন ভার্বের আগে থাকলে অ্যাডভার্ব না, এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা কিন্তু হচ্ছে রিলেটিভ মানে ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার হয়েছে। মানে এটা জিনিসটাকে একটু ক্লিয়ার করি, এই জিনিসগুলো খুব কাছাকাছি তো মাথায় আনতে পারবা না। যেমন এটার একটা শর্টকাট বুদ্ধি আমার মাথায়। না, ওই যে ভিডিও যেটা মানে শেয়ার করা যাবে, কিন্তু এরকম করে ডাউনলোড করে হ্যাঁ, মানে ওইটা করা যাবে না ইসুফ সাহেব। নাইলে ওইটা হচ্ছে যে একটু মানে আমাদের ভিডিওর কয়েকটা স্পেসিফিক পেজ আছে, সেগুলো বাদে সব জায়গায় দেওয়া যাবে না। হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে, মানে আমাদের না হলে আবার দেখা যাবে কপিরাইটে স্ট্রাইক হয়ে যাবে, আপনার সমস্যা হয়ে যাবে। ওকে, কারণ অলরেডি কয়েকজন ওইটা করা আছে, তো নাহলে দেখা যাবে ওরাই আবার করে দিয়ে দেবে। হ্যাঁ, এইটার জন্য না হলে দেওয়া যেত। ওকে, আচ্ছা তাহলে
প্রথমে বোধহয় একটু কঠিন প্রশ্নের মধ্যে আমরা ঢুকে গেছি না, একটু কোশ্চেন্সগুলো প্রথমের দিকের একটু আমার মনে হচ্ছে যে একটু বেশি কঠিনের মধ্যে আমরা চলে গেছি। হ্যাঁ 3 নাম্বারটা আবার যাবো। আচ্ছা এটাকে বলি, হোয়াট হচ্ছে এটা ইন্টারজেকশন, গিভ মি হোয়াট ইউ ক্যান, মানে যে কোনো একটা বস্তু সম্বন্ধে এটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, এটা তো অন্য কিছু দেখছে। হোয়াট বুক, বুকের আগে নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা প্রশ্ন করতে শুধু ব্যবহার হয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে মানে ইন্টারোগেটিভ রিলেটিভ। বুঝা গেছে আমার কথা আমি কি বলছি? আরে কি বলে ইন্টারোগেটিভ রিলেটিভ, মাথায় আমার গেছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কি বলতেছি আমি, ইন্টারোগেটিভ রিলেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা একটু ব্রেনটাকে আগে ইয়ে করতে হবে। শেখ সাদিয়া আফরিন, হ্যাঁ না আমি ইচ্ছা করে পরীক্ষা যে দিবে আজকে একদম সহজ থাকবে তুলনামূলক, আমি ইচ্ছা করে কঠিনটা নিয়েছি কারণ আছে। হ্যাঁ এটা আনসার তো সি, বুঝতে পারছো, যে হচ্ছে সবচেয়ে কঠিনগুলো প্র্যাকটিস করাবো, ঠিক আছে? হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আরেকবার আমি যাচ্ছি। 3 নম্বরে কি বলছে একজন, হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্স দ্য ওয়ার্ড হোয়াই অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব, কোনটা রিলেটিভ অ্যাডভার্ব? আই ডোন্ট নো দ্য হোয়াই, এই দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল পরে একটা শব্দ থাকলে এই হোয়াইটা হচ্ছে নাউন। হোয়াই ডিড হি কাম হেয়ার, এই ডিডটা হচ্ছে ভার্ব, এইটা সম্বন্ধে হোয়াই প্রশ্ন করছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা কি হবে বলো তো, অ্যাডভার্ব। ওকে ফাইন, মানে কারণ বুঝিয়েছে। আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট। ইন্টারেস্টিং জিনিস, এই হোয়াইটা এটা রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কারণ কারণের সাথে, কারণ কখন কোথায় কিভাবে মিলে অ্যাডভার্ব। হোয়াই এই যে কমা দিয়ে আলাদা করছে এটা হচ্ছে ইন্টারজেকশন, কমা দিয়ে আলাদা করলে এটা হচ্ছে ইন্টারজেকশন। ওকে আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা এইটা ভালো করে খেয়াল করতে হবে। আর কোনো রাগ, এই যে এই জন্য প্রথমে আমি আসলে আমি দেখছি, আমি কেন যে মানে আমি এই জন্য আসে না প্রথমে পড়ার সময় কমেন্টসে দেখতে চাই না, মেজাজটা যে গরম হয়ে যায়, এটা কোথা থেকে জানি মেজাজ গরম হয়ে ইয়া হয়ে গেল না। ঠিক আছে ঠান্ডা মাথায় আসতে, ঠিক আছে? হ্যাঁ ওকে দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেট, আচ্ছা এটা তো হয়েছে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, আচ্ছা এখানে লক্ষ্য করো, একটু আমি ফার্স্ট পড়াই এবার। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই রাউন্ডটা আছে, তার আগে দি সান, এই সান হচ্ছে নর্মালি নাউন না, প্রপার নাউন, তার আগে আর্টিকেল আছে, এই দুইটা মিলে একসাথে নাউন ইকুইভ্যালেন্ট। আর কোনো এখন আর কোনো কমেন্টস দেখবো না, এখন পুরো পড়ার মধ্যে। নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্টের আগে যখন এটা থাকবে এটা অবশ্যই অবশ্যই একটা প্রেপোজিশনের কাজ করবে। কি করবে? প্রেপোজিশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা প্রেপোজিশনের মতো কাজ করবে। ওকে ওকে ফাইন। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড, হচ্ছে অ্যাডভার্ব, কোনটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে? এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এটা তো অলরেডি এরকম করছে, হল হচ্ছে নাউন, এই রাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দি বয় প্লেড ওয়েল, এই যে প্লেড হচ্ছে এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে কি বলছে? রাউন্ড, ও ভার্ব, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব ইন দ্য ফার্স্ট রাউন্ড, এই রাউন্ডটা হচ্ছে নাউন, তার আগে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে দে রাউন্ডেড, সাবজেক্টের পরে এই রাউন্ডেড, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ভার্বে হয়। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, এই কেমটা হচ্ছে ভার্ব, এই ভার্ব সমেত তথ্য দিচ্ছে, এই রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব, এই রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। হ্যাঁ প্রেপোজিশন প্লাস নাউন ইকুইভ্যালেন্ট, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, প্রেপোজিশন প্লাস নাউন ইকুইভ্যালেন্ট। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড, হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনটাতে অ্যাডজেক্টিভ হিসেবে আছে? দেখি এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, হোলটা হচ্ছে এখানে নাউন, তার আগে রাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কারণ ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দি বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এই রাউন্ডটা হচ্ছে নাউন। একই রকম প্রশ্ন, দে রাউন্ডেড, এটা হচ্ছে ভার্ব, অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, ভার্বের পরে এই রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব। কি বলছে আমাদের? অ্যাডজেক্টিভ বের করতে হবে, অ্যাডজেক্টিভ এ নাম্বারটা উত্তর, তাহলে 7 হচ্ছে এ। আমার মনে হয় যে ইনশাআল্লাহ প্রত্যেকেই বুঝে ফেলছে। ওকে ফাইন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস রাইট ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে কোন বাক্যে রাইট শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে? সার্ভ হিম রাইট, লক্ষ্য করো এই সার্ভটা হচ্ছে ভার্ব, এরপর অবজেক্টিভ ফর্ম, রাইটটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, এই যে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, ম্যানটা হচ্ছে নাউন, রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ, এই যে উইলের পরে যে শব্দটা, উইল, উড, মে, মাইট, এগুলোর পরে মডাল অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা, সেটা অবশ্যই একটা কি হবে? ভার্ব হবে। কি হবে? ভার্ব। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এই রাইটটা হচ্ছে নাউন, অফটা হচ্ছে প্রিপোজিশন, ম্যাটারটা হচ্ছে নাউন, এনপিএন ট্রানজিস্টর। তাহলে কি বলছে? রাইট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, তাহলে বি নাম্বার, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। ওকে তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা দি ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, হ্যাঁ এখানে বলছে যে স্যার অ্যাডভার্ব হবে। আচ্ছা এখানে আমি একটু বলি,
এখানে বলে রাখি, আমি ব্যাখ্যাতে যাচ্ছি। এখানে প্রশ্ন পরীক্ষার হলে যেটা বেশিরভাগ আমরা থাকে সেটা হচ্ছে যে নিয়ার শব্দটা কোন পার্সেপশন, তাহলে ওই নিয়ারটা যে দি ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, বা এই ড্রয়িংটা মানে আসতেছে, তার মানে ওইটা চলমান আছে, খুব দ্রুত আসতেছে, তার মানে ওইটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর এরপরে যে নিয়ার শব্দটা, নিয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, বুঝা যাচ্ছে? নিয়ার ড্রয়িং কি স্যার? নিয়ার ড্রয়িং দুইটা মিলে হবে না, ড্রয়িং একটা পার্সেপশন, নিয়ারটা আলাদা। নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ সম্বন্ধে যেটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, আমি একটু এক্সাম্পল দিই। ধরা যাক নাউনের সাথে অন্য আরেকটা ছোট্ট কিছু যুক্ত আছে। কি কি থাকতে পারে? আর্টিকেল থাকতে পারে, অন্য যেমন হচ্ছে যে তারপরে হচ্ছে যে এক্সট্রা অন্য কোনো শব্দের অংশ যুক্ত আছে, ওই দুইটা মিলে একসাথে বলে নাউন ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে তুল্য, তার মানে নাউনের মতো যেটা কাজ করে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। ওকে ফাইন। আচ্ছা, দি ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইকোনমি ইজ ড্রয়িং নিয়ার। তাহলে এখানে এই ড্রয়িংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নিয়ার শব্দটা যে আছে এটা অ্যাডভার্ব। নিয়ারটা কি হবে বলো তো? এটা অ্যাডভার্ব হবে। এই মাথায় ঢুকতেছে আমি কি বলছি? তাহলে ইজ ড্রয়িং নিয়ার, তাহলে নিয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে ভাই, প্রশ্ন তো এখানেই চলে আসছে। ওকে ফাইন। হ্যাঁ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্বন্ধে যে তথ্য দেয় সেই অ্যাডভার্ব, ভার্ব সম্বন্ধে যে তথ্য দেয় সেই অ্যাডভার্ব, আরেকটা অ্যাডভার্ব সম্বন্ধে যে তথ্য দেয় সেই অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার অ্যাজ অ্যাডভার্ব? কোন বাক্যে নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব? দি টাইমস নিয়ার, এটা হচ্ছে ভার্ব। ওকে ফাইন। ইজ এ নিয়ার রিলেশন, এটা হচ্ছে নাউনের আগে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ড্র নিয়ার, এই ভার্বের পরে এই নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কি বলো? অ্যাডভার্ব। দি স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, এই লক্ষ্য করো, এই যে পোস্ট অফিস হচ্ছে নর্মালি নাউন, দা পোস্ট অফিস একবারে এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের মতো, হ্যাঁ, নাউনের তুল্য, নাউন ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট এর আগে যেটা আছে এটা হচ্ছে প্রেপোজিশন, তাহলে এটা আনসার কি? অ্যাডভার্ব হচ্ছে সি নাম্বারটা। মাথায় ঢুকতেছে আমি কি বলছি? নাউন ইকুইভ্যালেন্ট মানে, ইকুইভ্যালেন্ট মানে কি? তোমরা এই যে তুল্যাঙ্ক নির্ণয় করছো না, ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য, মানে ওই রকমই, একই রকম জিনিস, হ্যাঁ, তুল্য আর কি বোঝায়। ওকে, হোয়ার দ্য ওয়ার্ড নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন, ড্র নিয়ার অ্যান্ড লিসেন, এটা তো আমরা করছি। ড্র হচ্ছে ভার্ব, নিয়ার হচ্ছে অ্যাডভার্ব, নিয়ার হচ্ছে কি বলো? অ্যাডভার্ব। ওকে ফাইন। মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, এই দি মস্ক এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, মস্কটাও নাউন, তার আগে এই আর্টিকেল আছে দুইটা মিলে একসাথে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে নিয়ারটা এটা হচ্ছে প্রেপোজিশন। ওকে, শি ইজ এ নিয়ার রিলেশন, এই যে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে ডানেরটা নাউন, তার বামেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। ডেথ নিয়ার্স, এই ভার্বের পরে এটা হচ্ছে মানে সাবজেক্টের পরে এটা হচ্ছে ভার্ব, তাহলে আমাকে বের করতে বলছে প্রেপোজিশন, তার মানে হচ্ছে বি নাম্বারটা উত্তর। মাথায় ঢুকতেছে? হ্যাঁ, জোবায়ের, জোবায়ের তুমি বলছিলা যে হ্যাঁ একই রকম জিনিস, অ্যাবসলুটলি। এই যে কোন প্রশ্নের সমস্যা, আমি তো কমেন্টস তোমার দেখার জন্য বসে আছি, কি বললা না তো? দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, দ্য স্কুল এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে এটা আছে, এটা হচ্ছে প্রেপোজিশন। কি বলো তো? প্রেপোজিশন। কোন সাবজেক্টে সেটা বলো, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে কোথায় আমরা যা পড়াচ্ছি সেখান থেকে কোথায় সমস্যা সেটা শুনবো। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ প্রেপোজিশন, মানে কোন বাক্যে লাইকটা প্রেপোজিশন হিসেবে আছে? হি লাইকস টু ইট ফিশ, এই লাইকসটা হচ্ছে ভার্ব। হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, এই যে এ ক্যাট হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে লাইক আছে, এটা হচ্ছে প্রেপোজিশন। এরপরে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এই যে হার ফাদার ডাজ, ডাজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ। হি লাভস এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, এই লাইকটা হচ্ছে কনজাংশন। লাইক মাইন্ডেড পিপল, এই লাইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাস এটা একটু খেয়াল রাখবা। লাইক মাইন্ডেড পিপল, এই মাইন্ডেড পিপল যে আছে, পিপলটা নাউন, এটা গোটালটা এই নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে লাইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইভাবে একটু খেয়াল রাখবা, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে স্যার, এটা কি বলছে নাদিরা তাসনিম, কি বলছে স্যার? দ্যাট ডিটারমিনার হওয়ার পরে এটা অ্যাডজেক্টিভ কেন হলো? আচ্ছা, ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ? আমি বলছি না, ডিটারমিনার হচ্ছে সুপার পাওয়ারফুল, গডফাদার। এ যদি নাউনের আগে বসে তাহলে ওই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ও যদি অ্যাডজেক্টিভের আগে বসে তখন সে অ্যাডভার্ব হয়ে যায়, ও যদি আরেকটা অ্যাডভার্বের আগে বসে তখন সে সুপার অ্যাডভার্ব, মানে শুধু অ্যাডভার্বই হয়। ঠিক আছে, হ্যাঁ, আর্টিকেল প্লাস প্রপার নাউন ইকুয়াল কমন, এটা সামারি ক্লাস, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা? স্যার, ডিটারমিনার পর যদি অনলি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন হয়, না হলে ডিটারমিনার প্লাস হ্যাঁ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। ভেরি ফাইন। স্যার ভাইয়া, বাট বিভিন্ন জায়গায় বসলে কোনটা কি হয় একটু বলেন। কয়েকদিন বলছি, আবার বলবো। আচ্ছা, আরেকবার একটু বলি, যেহেতু কমেন্টস চোখে পড়ছে, কিন্তু এরকম করে বললে পড়ার ফ্লো নষ্ট হয়ে যায়। এই বাট বলি, শোনো, বাট 6টা পার্টস অফ স্পিচ হয়, এটা কয়েকবার বলছি, খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি বাট মি নো বাট, বাট মি নো বাট, এটা হচ্ছে ওই যে কিন্তু আমাকে কিন্তু করো না, আমাকে জ্ঞান দিও না, এটা এই যে এই বাটটা হচ্ছে ভার্ব, আর নো এর পরে যে বাটটা আছে এই বাটটা হচ্ছে নাউন। ওকে, আচ্ছা,
এরপরে আছে কি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এই বাটটা যে আছে এটা নেগেটিভ রিলেটিভ বোঝাচ্ছে, নেগেটিভ রিলেটিভ। আচ্ছা, এবং খেয়াল রাখবো এখানে বাট থাকার পর এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড না কিন্তু, কারণ বাটটা হুয়ের পরিবর্তে বসাচ্ছে। এরপরে একটা আছে যেমন নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, ডিজার্ভস দ্য ফেয়ার। এই যে বাটটা আছে এই বাটটা হচ্ছে এক্সেপ্ট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এক্সেপ্ট। বাট যখন এক্সেপ্ট অর্থে ব্যবহার করে তখন এটা হচ্ছে প্রেপোজিশন। কি হবে বলো? প্রেপোজিশন, প্রেপোজিশন। এরপরে হতে পারে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এই রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে এই বাটটা বোঝাচ্ছে অনলি অর্থে। বাট যখন অনলি অর্থে বোঝায় তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কি হচ্ছে? অ্যাডভার্ব। আরেকটা তোমরা প্রত্যেকে জানো, দুই দিকে যদি ক্লজ থাকে তখন এই বাটটা যে আসে সেটা কনজাংশনের মতো কাজ করবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেলবো। তাহলে বাট কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য। 6টা পার্টস হবে হয়। বাট মি নো বাট, নো এর পরে নাউন, এই বাটটা হচ্ছে ভাব। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই যে বাটটা রয়েছে এই বাটটা হচ্ছে যে এই অর্থ বোঝাচ্ছে, নেগেটিভ রিলেটিভ অর্থ, এবং এটা হুয়ের পরিবর্তে বসছে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এই বাট হচ্ছে এক্সেপ্ট অর্থ বোঝাচ্ছে, এক্সেপ্ট অর্থ বোঝালে প্রেপোজিশন। ইট ইজ বাট রাইট, ইট ইজ অনলি রাইট, অনলিটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা খুব সুন্দর কোশ্চেন নাদিরা তাসনিম করছে, বল দেখো যে হোয়াট, দেখো স্যার আরেকটা কোশ্চেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পেলে নাউন হয় না, তাহলে নাউনের পরিবর্তে এই হোয়াটটা বুঝিয়েছে, এই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভের মধ্যে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। আরেকবার যেমন বলছে হোয়াই ডিড, এই যে এইখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হয়নি কেন? কারণ কারণ বুঝাইছে। কোনো কিছুর কারণ যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বে চলে যাবে, কারণ বুঝাইলে অ্যাডভার্বে যায়, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। ওকে, বুঝাইতে পারছি তো আমি কি বলছি? তার মানে একটা প্রশ্ন যদি কি বা কাকে দ্বারা হয়, যেমন যদি তোমাকে আমি জিনিসটা বলি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে এটার উত্তর তুমি কি দিতা? যে বলতাম যে ভাই আমি বই চাই, তাহলে বই একটা নাউন না, নাউনের উত্তর পাচ্ছি, তার মানে যেই জিনিসটা দিয়ে আমি প্রশ্ন করছি সেটা একটা প্রোনাউন। আর যদি আমি হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস, তুমি কেন চাও, তখন ওই হোয়াইটা যেটা আছে তখন এটা হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে যাবে। মানে ইন্টারোগেটিভ বলতে হচ্ছে তখন এটা মানে হচ্ছে অ্যাডভার্বের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে, কারণ বুঝালে অ্যাডভার্ব। হ্যাঁ, এই যে আমার ওই হানিফ খান সুজনে ভালো বলতেছে, ভেরি নাইস। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এটা হচ্ছে ব্যাপার, তাহলে অনেকে মাথায় আনতে পারবে না। আচ্ছা, একজন বলছে স্যার নাউন ইকুইভ্যালেন্ট আর নাউন ফ্রেশটা কি এক? কাছাকাছি, কাছাকাছি। ঠিক আছে, একদম এক বললে একটু ডিস্টার্ব আছে, কাছাকাছি। ঠিক আছে, মানে মনে করো 98-99% মিলে যায়। ঠিক আছে, একটু ডিফারেন্স আছে, তোমার লেভেলে লাগবে না, এটা আরো বড় হইলে বলতাম। আচ্ছা, তাহলে এটা বলি, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। হি লাইকস, সাবজেক্টের পরে লাইকটা হচ্ছে ভার্ব। লাইকসটা কি বলো তো? ভার্ব। ওকে ফাইন। হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, এটা নাউন ইকুইভ্যালেন্টের আগে লাইকটা হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে ফাইন। হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এটা তো করলাম বোধহয় রে। আচ্ছা, এটা তো বললাম। এই ডাজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্বের একটা ক্লজ, লাভস একটা ফাইনাইট একটা ক্লজ, দুই দিকে দুইটা ক্লজ, মাঝখানে কনজাংশন। লাইক মাইন্ডেড এটা অ্যাডজেক্টিভ, এটা তো করলাম। 14 নম্বরটা যে। আচ্ছা, এটা খুব সহজ। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক, লাইক হচ্ছে কোনটাতে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা একটু উত্তর করো, আমি আচ্ছা এটা বলে দিই আমি তারপর। উই শ্যাল নট সিজ লাইক অ্যাগেন, এই যে জায়গায় দাগ আছে তার ডানে বামে তাকাবা। এই পজিটিভের পরে একটা শব্দ, এটা হচ্ছে নাউন। চিলড্রেন লাইক সুইটস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচু, বিল্ড অ্যান্ড স্ট্যাচুর, এটা নাউনের মতো কাজ করে। বিল্ড ও নাউন, স্ট্যাচুর, এটা মূলত একই গড়ন আসলে। এটা হচ্ছে গোটা নাউন ইকুইভ্যালেন্টের মতো কাজ করে। তার আগে এটা যেটা রয়েছে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ডু নট টক লাইক দ্যাট, এই লাইকটা আছে না, এটা হচ্ছে এই যে প্রেপোজিশনের মতো কাজ করছে। তাহলে আমরা যদি বলি দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচুর, এই লাইকটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে স্যার, আমি মিডিয়াম স্টুডেন্ট, আমার মেডিকেল একটা সিট লাগবে। এখন আমি যদি আপনার সামারি ক্লাস, ডাইজেস্ট, প্র্যাকটিস বইগুলো পড়ে মূল বই না পড়ি তাহলে কি হবে? না, হবে না। আচ্ছা, বই তোমাদের কঠিন করে লেখা থাকে না, টেক্সট বুকগুলো, আমি ওটা মাথায় রাখছি। তোমাকে আমি একটা জিনিস বলি, তোমাদের জন্য একটা ভালো খবর আমি বলি একদম। আমরা তোমাদের তো 10 নভেম্বরের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তা তোমার পরীক্ষা খুব তাড়াতাড়ি হলে ডিসেম্বরের 6,
না হওয়ার সম্ভাবনা ডিসেম্বরের 6 বেশি, জানুয়ারির 3 বা 10 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে কি তোমার গোটাল সিলেবাস শেষ হওয়ার পরে 2 মাস টাইম আছে। 2 মাস মানে বুঝতে পারছো, হিউজ টাইম। আমি তো তোমাদের এখন বুক মার্কিং দিচ্ছি, এখন তো পড়তো, তার সাথেই যে তোমার 90% হয়ে যাবে। বই পড়তে যে ভয় লাগে, কারণ বইটা আমি যদি তোমাদের বইয়ের পড়াটা যদি আমি লিখে দিতাম, আমি যেটা লিখে দিই সামারি পড়তে তোমার ইজি লাগে কেন, কারণ আমি সহজ করে বলে দিই এবং প্রশ্নের উত্তরও তুমি পাও। কিন্তু বইটা তো পড়তে হবে, বইটা কারণ কোশ্চেন সব বই থেকে করবে, এই জন্য বইয়ের সাথে একটা অভ্যস্ততা তৈরি করতে হবে। এবং তুমি যেটা করবে, আগে আমার সামারিটা মাথায় নিয়ে তারপরে যখন তুমি হচ্ছে যে বই পড়বা, তখন আগে সামারি জিনিসটা মাথায় রাখবো, আচ্ছা এইখানে ভাইয়া সামারিতে এটা কি বলছে, তো আচ্ছা এটা, তারপরে তুমি দেখবা যে ওইটা রিলেটেড ওই তথ্যগুলো একটু বইয়ে তো কঠিন করে লেখা আমি জানি, এই জন্য সামারি হচ্ছে তোমার ওই চাবিকাঠি, যেটা কঠিন পড়াকে তোমার সহজ করে দেয়। ওইটা পড়ার পরে তারপরে তুমি এটা করবা, ইনশাল্লাহ দেখবা যে আস্তে আস্তে ইজি লাগবে। হ্যাঁ, তুমি দাগানোগুলোই পড়ো যথেষ্ট ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু একবার এই রিডিংটা দিতে হবে, না দিলে হবে না সবাই, কারণ আমাদের ক্লাস করার পরে বই তো কঠিন করে দেওয়া, এটা তো আমার দোষ না। ফ্রেশ ক্যালসিফিকেশন এটা পড়ে, ঠিক আছে। হ্যাঁ, রসায়ন প্রত্যেকটা বইয়ে লিখছে খোসর মোসর করে, এইটা ওকে ফাইন। আচ্ছা, লুক বিফোর ইউ লিভ, এই 15 নাম্বারটা বলো। এই বাসা মিয়া, হোয়েন কোন কোন ক্লজে ইউজ হয় পড়াবো তো, ফ্রেজ অ্যান্ড ক্লজের ক্লাস আছে, তখন আমরা করব, ঠিক আছে, টেনশনের কারণ নেই। আচ্ছা, এটার উত্তর করো, লুক বিফোর ইউ লিভ। এটা অলরেডি আমি বলছি 15 নাম্বারটা, তারপর একটু বলো, নাকি আমি দ্রুত খালি বলতে থাকবো? ভাই আপনি টপিক ভিত্তিক ক্লাস বানাবেন বলছিলেন, ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা মানে ওই যে টপিক ভিত্তিক যে আরো এক্সট্রা ক্লাস, মানে এই ক্লাসে ওরা করতে দিশা পাচ্ছে না, তো এই জন্য। হ্যাঁ, আমি বইগুলো লিখলে খুব ইজি হইতো ইনশাল্লাহ, এটা আমি জানি, ঠিক আছে। সামনে ওই টেক্সট বুকগুলো আমাকে লিখতে হবে, মানে আমাদের ইয়া থেকে, যাতে জিনিসটা স্টুডেন্টরা বুঝতে পারে। দুই দিকে দুইটা ক্লজ আছে, তাহলে এই বিফোরটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই বিফোরটা হচ্ছে একটা কনজাংশন 15 নাম্বারটা। হ্যাঁ ইনশাল্লাহ, বই লেখা শুরু করছি, মানে একটা জিনিস টাইম দিতে হয়, না হলে তো তাড়াহুড়া করে মানে ইনশাল্লাহ বইগুলো লিখতেই হবে, নাহলে এইভাবে আসলে এই বইগুলো হবে না। মানে আন্দাজে লিখে রাখছে, বুঝাবুঝি নাই, স্টুডেন্ট কিভাবে বুঝে এটা চিন্তা করে নাই। হ্যাঁ বাদশা, আমি আরেকটা কোশ্চেন অবশ্যই বলো। আই স হিম ওয়ান্স বিফোর, ওয়ান্সটা হচ্ছে অ্যাডভার্ব, এই বিফোর যেটা এটা অ্যাডভার্ব, পাশাপাশি দুইটা অ্যাডভার্ব বসে, তাহলে 16 নম্বর হচ্ছে টি। হ্যাঁ 16, বিফোর হচ্ছে এখানে এই আগের বাকি বিফোর কনজাংশন, এখানে বিফোর হচ্ছে অ্যাডভার্ব। শোনো, একটা প্রেপোজিশন সাধারণত শেষে থাকলে এটা অ্যাডভার্বের কাজ করে, এটা একটু খেয়াল রাখিও, হ্যাঁ কাজ করবে তোমার। প্রেপোজিশন এবং কনজাংশন আলাদা করতে পারেন, এটা বিস্তারিত বলবো। হ্যাঁ, এটা তো অবশ্যই বলতেই হবে, এটা তো আমি বলছি অলরেডি, সামারিতে তুমি দেখো নাই। শোনো, একদিকে প্রেপোজিশন আর একদিকে কনজাংশন, পার্থক্যটা আমি বলি। একদিকে প্রেপোজিশন, হ্যাঁ, আর এদিকে হচ্ছে কনজাংশন। প্রেপোজিশন বানানটা পি না, ফ্রেজের মাঝে সংযোগ তৈরি করে, ফ্রেজ এর মধ্যে সম্পর্ক তৈরি করে, ফ্রেজের মধ্যে। আর ক্লজ কনজাংশন সি না, ক্লজ এর মধ্যে সম্পর্ক তৈরি করে, আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাই ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা হচ্ছে ফ্রেজ। আর ক্লজ কি? যেখানে ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ক্লজ। আচ্ছা, এক্সাম্পল দেই, তাহলে তুমি একদম মাথার মধ্যে ঢুকবে। জলীয় দ্রবণের বর্ণগুলো বনে থাকছে না। আচ্ছা, কেমিস্ট্রি জলীয় দ্রবণের বর্ণগুলো, এইটার কি সামারিতে দিয়ে দিয়েছি না? ওইটা হচ্ছে যে আয়ন শনাক্তকরণ, সেটার কথা বলছো, নাকি হচ্ছে যে ক্রোমিয়াম যখন 6 হয় কোনটা, তারপরে হচ্ছে আয়রন যখন 2, 3, ওই একটা বড় ছকে যে আছে টাইটেনিয়াম যখন হয়, ওই ছকটার কথা বলছো না কোনটা? ওইটা বললে আমি পড়াই দিব, কোনটা সেটা একটু ক্লিয়ার করো। আর একটা তো এটা তো ভিডিও তৈরি করে দিয়ে দেওয়ার কথা, কমেন্টস করো, তাহলে বুঝতে পারবো। যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, যেমন আমি এক্সাম্পল দিই, হি লুকস অ্যাজ হিজ ফাদার, অ্যাজ মাঝখানে আছে, লক্ষ্য করো। লুকস হচ্ছে এটা একটা ফাইনাইট ভার্ব, মানে এটা একটা ক্লজ। হিজ ফাদার, এখানে দুইটা শব্দ আছে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে, ভার্বে নাই, ফাইনাইট ভার্ব তো প্রশ্নই আসে না, তার মানে এটা হচ্ছে ফ্রেজ।
যে কোনো ফ্রেজ থাকলে তার সাথে অন্য বাক্যের অংশের সম্পর্ক তৈরি করবে যখন, এটা হচ্ছে প্রেপোজিশন। এখন লক্ষ্য করো, আমি যদি এরকম বলি হি ডিড অ্যাজ আই ওয়ান্টেড, এই ডিডটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কেন? কারণ এটা পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করে আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে একটা ক্লজ। আই ওয়ান্টেড এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। এই অ্যাসটা এটা হচ্ছে কনজাংশন। এই অ্যাসটা কি বলো? কনজাংশন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? এটা কি বলছে সুমাইয়া ইসলাম? লুকটা তো ভার্ব, তাহলে ভার্বের পরে বিফোরটা অ্যাডভার্ব হয় না কেন? এই খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছে, বুঝছি আমি। লুক লুক বিফোর, আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস কোশ্চেন। ইউ লিভ। আচ্ছা, ওর কোশ্চেন্সটা খুব মজা লাগছে আমার, যে এই কোশ্চেন্সটা করছে। লুক বিফোর ইউ লিভ, যে ভাইয়া লুকটা হচ্ছে ভার্ব, তা এই বিফোরটা তো হচ্ছে এই ভার্বের পরে বসছে, তাহলে এটা অ্যাডভার্ব কেন নয়? ঠিক না? খুব সুন্দর কোশ্চেন। এই কোশ্চেন এরকম হওয়া উচিত, মানে খুব স্মার্ট কোশ্চেন। দেখো ব্যাখ্যাটা কি সেটা আগে বলি। এই যে বিফোরটা আছে না, লুক বিফোর ইউ লিভ, তার মানেটা কি আগে সেটা বলি। যে এইটা মূলত এই বাক্যটা কি ছিল জানো? ইউ শুড লুক বিফোর ইউ লিভ, এটা ছিল গোটার বাক্য, কিন্তু এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখছি। তার মানে তুমি কোনো জায়গায় লাভ দেওয়ার পূর্বে তোমার দেখে ফেলা উচিত যে ভাবিয়া করিও কাজ করিয়া পাবে না, মানে ওইখানে লাভ দেওয়ার আগে তুমি দেখে নিবা যে ওই জায়গায় কোনো গর্ত আছে নাকি, কোনো গ্যাঞ্জাম আছে নাকি। তার মানে এটা বোঝায় কি জানো? যে কোনো কাজ করার আগে ভেবে কাজ করবা, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমবে। এইটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ। তার মানে এই বিফোর শব্দটা যদি আমি বাদ দেই, লুক ইউ লিভ, কোনো মিনিং হচ্ছে জানাবে? এটা লুক ইউ লিভ, এটা কিছুই হচ্ছে না। তার মানে এই বিফোর শব্দটা, এই যে লিভ শব্দটা আছে আর এই যে লুক শব্দটা আছে, এই দুইটা ভার্বকে কানেক্ট করতেছে। মানে কানেক্ট করলো কিভাবে বুঝলাম? মনে করো একটা মাঝখানে ব্রিজ আছে, এদিকে নদীর এক পার, ওই পারে আরেক পার। ব্রিজ না থাকলে এই পার থেকে ওই পারের লোকের কানেকশন হবে না। এই বিফোর না থাকলে এদিকের ব্রিজের এক প্রান্তে এই লুক ভার্ব, এদিকে আরেক প্রান্তে লিপ আছে, এই দুইটা ভার্বের মধ্যে কোনো কানেকশন তৈরি হবে না। কোনো কানেকশন যখন তৈরি হবে না, তখন যেই শব্দটা এসে কানেকশন তৈরি করবে সেটা হচ্ছে কানেক্টর, এবং ওই কানেক্টরের নাম হচ্ছে কনজাংশন। মাথায় ঢুকছে? ব্রেনে কি বলছে? কোশ্চেনটা আমার ভালো লাগছে। এরকম যে কোনো কঠিন প্রশ্ন করবা, মানে কঠিন না, মানে বোঝার মতো, কঠিন বলে তো কিছু নাই, মানে জিনিসটা হচ্ছে খুব সুন্দর কোশ্চেন। মাথায় ঢুকছে? হ্যাঁ, আসলেই তো এটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে হানিফ খান ভর্তি হওয়ার আগে ক্লাস দেখে বুঝে ভর্তি হলে পরে আর ঢুকতে হবে না, একদম অ্যাবসলিউটলি এটাই বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা ভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এখন আমি যদি তোমাকে বলি স্ট্যান্ড, হ্যাঁ স্ট্যান্ড, তুমি যে দ্বারা এটা বোঝা যায়, কিন্তু আমি যদি বলি স্ট্যান্ড আপ, এর পরে কি আর কোনো ভার্ব টার্ব কিছু আছে? কিছুই নেই। তাহলে এই ভার্ব সম্বন্ধে এই তথ্য দিচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে তুমি দেখো লুক বিফোর ইউ লিভ, তাহলে বিফোর শব্দটা এই লিভ এবং লুক এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করছে। ক্লিয়ার? একদম আমার মনে হয়েছে বুঝতে পারছো। তাহলে এইরকম করে জিনিসটা, এবং যে কোনো জিনিস প্রশ্ন করবা, আমি কিন্তু প্রশ্ন করা খুবই খুশি হই। যখন আমি সরাসরি পড়াতাম, অনেক বছর তো সরাসরি পড়িয়েছি, নিয়মে ছিল প্রত্যেকের সঙ্গে প্রশ্ন করতে হবে। এখন ম্যান্ডেটরি, এটা যে কোনো প্রশ্ন তোমাকে করতে হবে, তুমি যাই কও তোমাকে প্রশ্ন করতে হবে, এটা নিয়ম। কিন্তু এখানে তো তোমাদের আর ওইভাবে বলি না, তোমরা করো, আমি তারপরে দেখছি। আমি প্রশ্ন হলে সবচেয়ে খুশি হই যে প্রশ্ন করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তাহলে না জিনিসটা বুঝবা। তুমি প্রশ্নই করলা না, তাহলে তোমার মাথায় কি? জিনিসটা হচ্ছে প্রশ্ন করা। আর অনলাইনে একটা সুবিধা কি, যে ধরো যে 10 জন ওই প্রশ্নটা করছে, তোমার ওই প্রশ্নটা 10টার মধ্যে প্রশ্নটা তোমার আছে, ওকে ফাইন, হয়ে গেছে। এটা একটা অনলাইনের খুব মজার একটা সুবিধা। স্যার ক্লজকে কিভাবে সহজে ফ্রেজে রূপান্তর করা যায়? খুব সহজ। ক্লজের সাথে যদি একটা ফাইনাইট ভার্ব যোগ করো তাহলে ফ্রেজ হবে। আর ফ্রেজ থেকে মানে ক্লজের সাথে ফ্রেজের সাথে যে একটা ফাইনাইট ভার্ব যুক্ত করো ক্লজ হবে, আর ক্লজ থেকে ফাইনাইট ভার্ব দিলে হচ্ছে ফ্রেজ হবে। মূল ব্যাপারটা হচ্ছে এটা। ফ্রেজ আর ক্লজ আসলে রূপান্তর বলে কোনো জিনিস এটা নাই। মূলত একটা অংশে যদি ফাইনাইট ভার্ব যুক্ত করে দিয়ে পারো সেটা ক্লজ হবে, ফাইনাইট ভার্ব না থাকলে ফ্রেজ হবে। ঠিক আছে? আজকাল লাইফটা সবচেয়ে খারাপ হচ্ছে, কারণ প্রথমে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, ওই যে মেজাজ গরম হয়ে গেছিল, মাথাটা পুরো গরম হয়ে পুরো উল্টাপাল্টা শুরু হয়ে গেল। ঠিক না? স্যার একজন বলছে, স্যার একটা সিট আমার মিডিয়াম স্যার আমি মিডিয়াম স্টুডেন্ট, আমার মেডিকেল একটা সিট লাগবে। আচ্ছা আমি একটা জিনিস বলি, আমি কিন্তু তোমাদের সবসময় একটা কথা বলছি, পৃথিবীতে মিডিয়ামের মতো ভালো জিনিস কিছু নাই। মিডিয়াম হচ্ছে সবচেয়ে অসাধারণ জিনিস, মধ্যম পন্থা। দুনিয়ার সবাই মিডিয়াম। আল্লাহ নবী রসুল যারা, ওরা শীর্ষ, আর বাকি সব মূর্খ, আর আমরা সবাই মিডিয়ামে মাথায় রাখো।
নিজের সম্বন্ধে সবসময় চিন্তা হাইয়েস্ট রাখবা। বাংলাদেশে মেডিকেলে যে ফার্স্ট হয় সেও মিডিয়াম, সত্যি কথা। তার মানে তুমি ফার্স্ট হইতে পারো। এই চিন্তাটা তোমাদের মাথার মধ্যে যে কে আনছে আমি এটা জানি না, যে মাথার মধ্যে ঢুকেছে বুদ্ধি কম। আর কেন বুদ্ধি কম হবে? এটা কি কোনো কঠিন জিনিস? কেউ সিস্টেমটা জানে, তুমি সিস্টেমটা জানো, শিখে ফেললা, প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, অসাধারণ স্টুডেন্ট হবা। অনেকে বলে যে ভাই বিসিএস পরীক্ষা, আরে বাবা মূর্খ স্টুডেন্টও যদি চাইতে হবে সেরকম প্র্যাকটিস করে, ঠিক গাইডলাইন যদি পায়, প্র্যাকটিস যদি করে, ওই অনুযায়ী যদি ইনশাল্লাহ পরীক্ষা দেয় বিসিএস অফিসার হয়ে যাবে। তার সাথে তো মেডিকেল আর কঠিন কিছু না। পার্সেন্টেজের দিক থেকে তো বিসিএসে প্রতি 300-400 জন একজন টিকে, আর মেডিকেলে 100 জনের টিকে 4-5 জন। বুঝতে পারছো আমার কথা? তাহলে এইটা আচ্ছা, এখানে বলছে আই লুক ফর হেল্প ফ্রম অ্যাবাভ। ভেরি নাইস, আই লুক ফর হেল্প ফ্রম অ্যাবাভ। আচ্ছা এখানে দেখো, সহজ একটা বুদ্ধি শিখাই দিই তোমাকে। এই ফরের পরে, প্রেপোজিশনের পরে এই যে হেল্পটা আছে না, এটা হচ্ছে নাউন, আর ফ্রম অ্যাবাভ, এই অ্যাবাভটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোথার থেকে? ফ্রম হোয়ার। এবং এটা একটা আমি সহজ বুদ্ধি বলি, যে একটা বাক্যে যদি এরকম দুইটা প্রেপোজিশন এবং দুইটা এরকম প্রেপোজিশনের মাঝখানে দুইটা শব্দ থাকে, যেমন এটা একটা প্রেপোজিশন, এটা এর মাঝখানে একটা, তাহলে এটা হচ্ছে, লক্ষ্য করো, এই যে এই পরের যে প্রেপোজিশনটা আছে না, তার পরের শব্দটা ওইটা একটা অ্যাডভার্ব হবে, আর প্রথম প্রেপোজিশনের পরের শব্দটা নাউন হবে। এটা ভাই কোনো বইয়ে নাই, আমি তোমাকে বলতেছি, তুমি লিখে রাখো, তোমার পরীক্ষা হেল্প হবে। আবার এই টাইপের কোশ্চেন্সের আবার উত্তর অন্য আছে। যেমন আমি যদি বলি, যেমন ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এই অ্যাবাভটা যে আছে না, এটা আবার স্রষ্টা বোঝায়, এটা আবার নাউন। এগুলোর প্রত্যেকটাই তো তোমাদের সামারিতে আমি বলছি, তুমি সামারি ক্লাস করো নাই? শোনো, কোথায় থেকে আবার হইলেই যে সবসময় অ্যাডভার্ব হবে তা না, কোথায় নর্মালি অ্যাডভার্ব। কিন্তু এই যে ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এই অ্যাবাভটা মূলত বোঝাচ্ছে উপরওয়ালা, স্রষ্টা, ক্রিয়েটর, ওটা কোনো জায়গা বোঝাচ্ছে না। বুঝতেছো আমার কথা? তার মানে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। বুঝতেছো আমার কথা? ঐশ্বরিক কোনো কিছু, এক কথা সহজ কথা, ঐশ্বরিক, ওটা কোনো জায়গা না যে ভাই রংপুর, ঢাকা, এরকম না। বুঝতেছো? এই জন্য ওই অ্যাবাভটা যেটা, এটা হচ্ছে আবার নাউন। ঠিক আছে? এই জিনিসগুলো লাস্ট প্রিপোজিশন সাধারণত অ্যাডভার্ব। হ্যাঁ, এই যে ফাহমিদের সময় আমি দেখি আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমার সাথে ভালো বুঝাচ্ছে, আমি তো অবাক এবং খুব মজা লাগতেছে। আমি যেটা বলতেছি এরা দেখি আমার সাথে ভালো সহজ করে বলতেছে। লাস্ট প্রিপোজিশনের ওটা অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাবসলিউটলি এটাই বুঝে দিয়েছিলাম। ভেরি নাইস। আচ্ছা, তাহলে দেখো, আই স হিম ওয়ান্স বিফোর, ওয়ান্সটা হচ্ছে অ্যাডভার্ব, বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব, পাশাপাশি দুইটা অ্যাডভার্ব করছে। অ্যাডভার্ব কিন্তু তুমি দেখি আমার সামারিগুলা করছো, আমার তো মনে আছে তুমি ক্লাস না করেই। অ্যাডভার্ব তোমার প্রথমে বসে, মাঝে বসে, শেষে বসে, ফ্রন্ট, মিডল, ইন, 3 জায়গাতে অ্যাডভার্ব কিন্তু বসতে পারে। ঠিক আছে? এইটা খুব ভালো করে খেয়াল রাখবে। স্যার ইংলিশ কোন বই করতে হবে? এইচএসসি 26 এখন কথা না, কারণ এইচএসসির ক্লাসের আমাদের প্রাইভেট গ্রুপে তখন আমি বলবো, এখানে না। হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম, এটা মেডিকেল অ্যাডমিশন কিন্তু। আচ্ছা, এই প্রশ্নটা ব্যাখ্যা করছি যে, হ্যাঁ, হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। আচ্ছা, লক্ষ্য করো, এই অ্যালোন শব্দটা যে আছে না, হি ওয়াজ অ্যালোন, মানে এটার আগে অলটা আছে, তার মানে এটা অবশ্যই একটা কি হবে বলো? অ্যাডভার্ব হয়ে যাবে। কি বলো? অ্যাডভার্ব। স্যার আমি আপনার কিছু স্যারকে প্রশ্ন করি, বলে আমাকে প্রাইভেট পড়তে চায় না, কি করা যায় স্যার? মানে তুমি প্রশ্ন করে তোমাকে প্রাইভেট পড়াতে চায় না, আর এটা কি কব এখন? এটা আসলে বলা যাবে না। হ্যাঁ, অ্যাবাবটা হচ্ছে সত্তাকে বোঝাচ্ছে, অ্যাবসলিউটলি। ঠিক আছে? অ্যাবাবটা হচ্ছে সত্তাকে। স্যার আমি করছি স্যার, কমেন্ট করি না, কারণ কোশ্চেন আনসারগুলো মিলায় পড়ছি আপনার লাইভ থেকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, লাইভে সামারি ক্লাসের মতো স্যার ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ, দেখছো এই যে উচ্চ শিখদার এখন নেই, ভেরি নাইস। যে ভাইয়া লাইভটা দেখছো, এইটা কিন্তু সত্যি কথা। লাইভটা যদি ভাই সামারি ক্লাসটা যেভাবে না, এইভাবে যদি লাইভটা নিতাম না, অবশ্যই, মানে তাহলে তোমাদের এই কমেন্টসটা এটা আচ্ছা আচ্ছা, একজন বলছে ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি। আচ্ছা, এখানে একটু বলি আগে বাচ্চা মিয়া, এই যে এখানে কিন্তু অলরেডি একটা ক্লজ আছে এখানে, এই যে ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি, মানে একটা ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লজ, কিন্তু ইয়োর সাকসেস এটা হচ্ছে একটা ফ্রেজ। ওকে, এই অংশটা, তাহলে এইটা এখানে দুইটা ক্লজ যদি করতে চাই, তাহলে বাক্যটাকে আমার কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডে পরিণত করতে হবে। এটা তুমি সিম্পল করছো, নিয়মটাকে আসলে বাচ্চা আমি একটু জিনিসটা বলি। তুমি একটা কোশ্চেন তো খুব সুন্দর, যে কোনো সিম্পল সেন্টেন্স এটাতে একটাই ক্লজ থাকে,
তাহলে সিম্পল সেন্টেন্সকে তুমি দুইটা জিনিসে কনভার্ট করতে পারো, একটা কমপ্লেক্স করতে পারো, একটা কম্পাউন্ড। তারপর একটা সিম্পল সেন্টেন্সকে আমি যে কমপ্লেক্স বা কম্পাউন্ডে পরিণত করি তখন দুইটা ক্লজ হবে। নিয়ম কি? মাঝখানে ওই যে অ্যান্ড, বাট, নট অনলি, বাট অলসো এগুলো কখনো, অথবা WH, হোয়াট, অ্যাজ, ইফ, সিন্স, হোয়েন এগুলো দিয়ে। ওকে, আমার ওটা ইনশাল্লাহ বুঝতে পারছো। ওকে, হ্যাঁ, ওকে ফাইন। ইংলিশ কোন কোন বই? একজন হুমায়রা হাসান। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো, শোনো, যেই বইয়ে পড়ো ভাই মাথায় রাখতে পারবা? এত মোটা মোটা বই রাখতে পারবা? যেই বইয়ে পড়ো, সব বইয়ে আমি প্লাস মাইনাস কাছাকাছি, আমি খারাপ কোনো বইকে কই না, কিন্তু মাথায় রাখতে পারবা তো? একটা বইয়ের মধ্যে তোমার 1000-1200 পৃষ্ঠা, হাজার হাজার নিয়ম, মাথায় রাখতে পারো? বই তো তুমি যেইটাই পড়, খারাপ নেই তো, যেটা ভুল কম সেটা পড়লেই হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে যেটা রয়েছে এটা কোথায় গেল আমরা? হি লস্ট হিজ অল, পজিটিভের পর একটা শব্দ আছে, তাহলে এই অলটা হচ্ছে নাউন। হি লস্ট হিজ অল, পজিটিভের পর একটা শব্দ থাকলে এটা হচ্ছে নাউন। ভেরি ফাইন। অল স্পোক ইন হিজ ফেভার, স্পোকটা হচ্ছে ভার্ব, এই অলটা হচ্ছে প্রোনাউন হবে। অলটা কি হয়ে যাবে বলো? প্রোনাউন হয়ে যাবে। বুঝতেছো এবার? মাথায় আসতেছে কিছু? স্যারের মাঝে টপ 10টা দেখাতেন। আচ্ছা এটা বলে দিচ্ছি, এই সোডিয়াম নিয়ন, এটা হচ্ছে প্রোনাউন। অল মেন আর মন্টাল, লক্ষ্য করো। আচ্ছা ওই যে বেসিক টেস্টের তো আমরা বেস 10 দেখাইছি, বেসিক টেস্টের পরে যে পরীক্ষা ZL1 CL1 ওগুলো বেস 10 একটু এখানে পাঠিয়ে দেন, ওই যে ওরকম করে। হ্যাঁ দেখাই দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি। হ্যাঁ সায়েদা যেমন বলছে কোনো বইয়ে খারাপ না, সব বইয়ে কাছাকাছি সমস্যা আছে, বই পড়ে তুমি মাথায় রাখতে পারবে না, বইগুলো এমনভাবে লেখা। এটা তুমি আমাদের এই যে কোর্সের যে এই বইটা মাথায় রাখো, তার সাথে আমি যা পড়াই সেইটা এবং কোশ্চেন অ্যানালাইসিস আমরা যা করি, তুমি ফুল মার্কস পাবো। কিন্তু ওই বই তো বাজারে প্রচুর আছে, কোনো বই তুমি খারাপ বলি না, তুমি যেটা বুঝো, কিন্তু বইয়ের মধ্যে তো মাথায় থাকে না, এটা তো সমস্যা। হ্যাঁ প্রথমে ক্লাসে এসে কমেন্টস করবো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে মেনটা হচ্ছে নাউন, তার আগে অলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। 20 নম্বরটা এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি, মানে বছরের পর বছর তার হচ্ছে যে তার যে অর্জন, এটা হচ্ছে জয়গান চলতে থাকবে, ঠিক না? তাহলে এই যে এইজেস হচ্ছে নাউন, তার আগে আফটার হচ্ছে অ্যাডজেক্টিভ। এই মাথায় ঢুকতেছে? সব পড়তেই হবে, বই পড়তে হবে, মেইন বই পড়তে হবে। এই তোমাদের অভ্যাসটা এটা করাই যাবে না, ঠিক আছে? ও ফাইন। আচ্ছা, দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম, লক্ষ্য করো এখানে আফটারটা কোন পার্টস অফ স্পিচ? দি ডক্টর হ্যাড কাম, এটা হচ্ছে একটা ক্লজ, কারণ একটা ফাইনাইট ভার্ব। দি পেশেন্ট ডাইড এটা একটা ফাইনাইট ভার্ব, এই ডাইডটা এটা একটা ক্লজ। দুইটা ক্লজের মাঝখানে এই আফটারটা হচ্ছে কনজাংশন। কে বলো? কনজাংশন। 22 ফিজিক্সটা আবার চালু করবেন বলছিলেন। আচ্ছা গতকালকে যে ফিজিক্সের পরীক্ষাটা হয়েছে না, সেটা আরেকবার একটু চালু করে দিন তো, সুপার কমান্ডো হচ্ছে। ফাইন, আজকে আমরা একটু ওই যে এই জন্য পড়া। আচ্ছা এই 23 নম্বরটা, আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, 23 নম্বরটা। মেড ইংলিশ বুকটা স্যার উডের সব থেকে ইজি বুক, আর ইফেক্টিভ। হ্যাঁ মেড ইংলিশ বুকটা, হ্যাঁ ইংলিশ বইটা একদম ইংলিশ জেনারেল নলেজ, একদম ছোট্ট এবং কাজের বই। মানে তোমার বই মানে কি যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সহজভাবে প্রেজেন্ট করা, ঠিক না? এটা হলো ব্যাপার। আচ্ছা লক্ষ্য করো 23 নম্বরটা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ নাউন চালু করছে, তাই চালু তো বলে করছে, এই যে চালু নাকি করেই দিচ্ছেন, মূর্খ হইলে যা হয়। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এটা হচ্ছে ওই যে স্রষ্টা, ক্রিয়েটর, হ্যাঁ ঐশ্বরিক ব্যাপার, তাহলে এটা হচ্ছে নাউন। আর নর্মালি কিন্তু মানে প্রিপোজিশন শেষে দেন, যেমন দি হেভেন্স আর অ্যাবাভ, এটা তাহলে এটা হোয়ার দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি, এটা কিন্তু আবার হচ্ছে অ্যাডভার্ব হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, দি হেভেন্স আর অ্যাবাভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল। আচ্ছা এটা করো তো, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা আমি কি বুঝাই দিই একটু, এই অ্যাবাভ দ্য সিভিল ল, এই লক্ষ্য করো, দি সিভিল ল, এই কোটালটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে অ্যাবাভ আছে, এটা হচ্ছে প্রিপোজিশন। 25টা আজকে সলভ করতে বহুত টাইম গেছে। রুবায়েত রিজিত বল স্যার এগুলো কি এগুলো মেডিকেলে আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিছু প্রশ্ন মেডিকেলেরও থাকতে পারে, কিন্তু মেডিকেলে আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তার মধ্যে। শোনো আমি তোমাকে একটা জিনিস বলি, সামারি লাইফ যা আমি দেখাবো, পরীক্ষা যা তুমি দিবা, আর আমাদের বইটা ইনশাল্লাহ ইংলিশে তুমি 15 পাওয়ার পুরো সুযোগ আছে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে
আচ্ছা এরপর একটু ফাস্ট পড়ি, অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স একটু ফাস্ট বলি ভাই, তাহলে ইয়ে হবে। সেন্টেন্সেস হচ্ছে নাউন, তার আগে অ্যাবাভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ হচ্ছে ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। বাপরে বাপ, 4টা বাজলো, অনেকক্ষণ হয়ে গেছে না? ইন হুইচ সেন্টেন্স অ্যাবাভ ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন? কোন বাক্যে অ্যাবাভ হচ্ছে প্রেপোজিশন? দি হেভেন্স আর অ্যাবাভ, অ্যাবাভটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে ফাইন। দি মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, এই অ্যাবাভটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্টের আগে প্রেপোজিশন। অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, সেন্টেন্সেস হচ্ছে নাউন, তার আগে অ্যাবাভ হচ্ছে অ্যাডজেক্টিভ, কেননা দি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে থাকলে অ্যাডজেক্টিভ নাউন। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এই অ্যাবাভটা হচ্ছে নাউন। হ্যাঁ বুঝতেছো আমার কথা? না গতকালকে যারা পরীক্ষা দিচ্ছে একটা পরীক্ষা সে কেন দিবে, যারা দেয়নি তাদের জন্য চালু করে দিছে এটা। দেখবা প্রত্যেকটা পরীক্ষা ওই যে অনেকে মিস করছে এই জন্য বলতেছে, এই জন্য একবার দিলে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, তাহলে যে কেউ বুঝতেছো? যে দেখো আই রিটার্ন এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। ওয়েট এটা হচ্ছে একটা ক্লজ, আনটিলটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, ট্রিপল সি। ওকে ফাইন। দি গার্ল ইন ব্লু ইজ কুকিং, আচ্ছা এটা বলো দেখি, ব্লুটা কোন পার্টস অফ স্পিচ? 29। শোনো, দি গার্ল ইন ব্লু ইজ কুকিং, লক্ষ্য করো ইন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন একটা শব্দ থাকলে এটা নাউন হয়, তাহলে এটা হচ্ছে নাউন। হি ড্রাইভ জিগজ্যাগ অন দ্য ওয়ে, হি ড্রাইভস ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে জিগজ্যাগ অন দ্য ওয়ে। এই যে জিগজ্যাগটা এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করছে, কিসের মতো? অ্যাডভার্ব। ওকে ওকে ফাইন। এমিলি হ্যাজ টু ক্লিন হার মেসি রুম বিফোর শি গোজ আউট, আচ্ছা এটা একটু করো দেখি, এটা অনেকে ভুল করবো, এই জন্য একটু করো। 31 সময়টা বলো। শোনো, ওই যে একটা জিনিস বলি, এই ক্লাসের শুরুতে মেজাজ গরম হয়ে গেলে না, দেখা যায় না ফ্লোটা কমে যায়, আর ঠিক তেমনি করে দিনের শুরুতে তোমরা কি করো জানো? পড়াশোনা না করে মোবাইল, ফেসবুক, ইউটিউব, নো। আমি বলছি সকাল 10টায় কোনো মোবাইল দরকার নেই, এবং তুমি দেখবো আমাদের পেজে আমি বলে রাখছি যে 10টার দিকের আগে যাতে কোনো পোস্ট সাধারণত না দেয়। জিগজ্যাগ মানে যে আঁকাবাঁকা যে লাইন থাকে ওইটা আর কি বোঝায়, জিগজ্যাগ রোড, ঠিক আছে, এটা বোঝায়। ওই যে থাকে না একটা। আচ্ছা রুবাই কেটা রাবিয়া বেগম তাসনিম বল, স্যার অল দো আর ডিসপাইটের মধ্যে পার্থক্য আছে তো? ডিসপাইট যেটা, এটা সাধারণত সিম্পল সেন্টেন্সে বসে, এবং অল দো যেটা আছে এটা হচ্ছে বসে হচ্ছে কমপ্লেক্স, এটা একটা পার্থক্য। ওকে, আরও হচ্ছে যে পার্থক্য আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে ক্লজ ফ্রেশ, ওই ক্লাসে আমি আরও ডিটেলস সামারিও করা আছে, আবার লাইভে তো আমি বলবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো এই যে লক্ষ্য করো, পজিটিভের পরে একটা শব্দ থাকলে নাউন, কিন্তু এখানে দেখো দুইটা আছে, হাটটা পজিটিভের পরে দুইটা, রুমটা হচ্ছে নাউন, তার আগে মেসিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি ফাইন, ভালোই পারতেছ। ইট সিমস টু মি দ্যাট আই হ্যাভ সিন হিম বিফোর, বলো 32। ইনশাল্লাহ মেসি রুম হয়, রোনালদো রুম হয়। মেসি মানে কিন্তু আবার অগোছালো, জানো? মেসি রুম হয়, রোনালদো রুম হয় না। রোনালদো ভালো প্লেয়ার, ভালো লোক, ঠিক আছে। মেডি ইংলিশ জিকে, এই রিফাত রহমান আজকে কিসের ক্লাস করতেছি? কিসের ক্লাস করতেছে এখন? যারা ফুল করছে তাদের তো ফ্রি পাইছো, করতে থাকা হবে। মানে এদের হচ্ছে যে মেডি জিনিয়াসের কথা বলছে নাকি? It seems to be that I have seen him before. এই বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব হবে, কি হবে বলো তো? অ্যাডভার্ব। ওকে, আইডেন্টিটি পার্সন, ডোন্ট এম টু হাই, টুটা করো। আমি কি বলতে থাকবো দ্রুত? কতক্ষণ পড়াচ্ছি দেখি, আমরা লাইভে আছি কতক্ষণ? 1 ঘন্টা। দেখো আমরা অনেক গল্প আজকে খুব খোঁচর মোচর করছি না, তাও দেখো যে তোমার 1 ঘন্টা 25 মিনিটে দেখো যে পড়া না হইতেও খারাপ, মানে সবচেয়ে খারাপও যদি আমরা হচ্ছে দেখা যাচ্ছে স্পিড থাকে, তারপরেও যেটা হবে ইনশাল্লাহ ভালোই হবে, ঠিক না?
33 নম্বরটা। তাহলে দেখো ডোন্ট এইম টু হাই, হাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে টুটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের আগে যেটা থাকে এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। ওই গো টু আর ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি বাস, হ্যাঁ ইউনিভার্সিটি 34। হ্যাঁ তাড়াতাড়ি শেষ করবো ইব্রাহিম করে একটু ফার্স্ট, তাহলে আমি উত্তর দেওয়া শুরু করে দিই। ওই গো টু আর ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি বাস, এই দেখো এই যে পজিটিভ, এরপরে দুইটা শব্দ, বাস হচ্ছে নাউন, ইউনিভার্সিটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা হি ইজ নট এনজয়িং দিস অ্যাক্টিভিটি, হিয়ার নট, আচ্ছা হি ইজ নট এনজয়িং, এনজয়িং যে শব্দটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে নটটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। ওইসব ভার্বের আইএনজি যুক্তিতে এটা পার্টিসিপলের কাজ করছে, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং এর আগে হচ্ছে নট আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। একটু ফার্স্ট আমি বলে যাই। মে ইউ লিভ লং, আচ্ছা লক্ষ্য করো তো, আচ্ছা এই যে লিভ শব্দটা, এই লিভ শব্দটা কিন্তু ভার্ব, এই ভার্ব শব্দের তথ্য দিচ্ছে, এই লংটা কিন্তু অ্যাডভার্ব। অনেকে এটা আবার অ্যাডজেক্টিভ দিয়ে রাখবো, আমি জানি। এই জন্য মানে আমি তোমাদের হচ্ছে যে আস্তে আস্তে, আমি তো বলে দিলে তো দ্রুতই শেষ করে দেই, কিন্তু দেখা যাবে যে তুমি তখন এটা মানে চেষ্টা করবে না, মাথায় ঢুকবে না, এইটার কারণে এই জিনিসটা করতেছে, অন্য আর কিছু না। ঠিক আছে, আচ্ছা প্লিজ কাম অ্যাগেন, প্লিজ এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাগেন এটা হচ্ছে অ্যাডভার্ব, খুব ইন্টারেস্টিং। এবং কাম হচ্ছে ভার্ব, এই যে একটা ভার্ব, দুই দিকে দুইটা অ্যাডভার্ব, ভেরি নাইস। বলি না ফ্রন্ট পজিশন অফ অ্যাডভার্ব, মিডল পজিশন অফ অ্যাডভার্ব, এন্ড পজিশন, একই জায়গায় দুইটা জায়গায় হচ্ছে অ্যাডভার্ব বসে গেছে। এই যে একদম বলছে 36টা আরেকবার, এই যে দেখছো মে ইউ লিভ লং, লিভ হচ্ছে ভার্ব, এই ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে লং, এই জন্য এটা অ্যাডভার্ব। ঠিক আছে, নাহলে নর্মালি লং শব্দটা নর্মালি অ্যাডজেক্টিভ হয়, কখনো নাউনও হয়, ইট ইজ। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ভার্ব শব্দে লিভ হচ্ছে ভার্ব, ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে, লংটা হচ্ছে অ্যাডভার্ব। আই হ্যাভ এ ল্যাপটপ কম্পিউটার, কম্পিউটার হচ্ছে নাউন, তার আগে ল্যাপটপ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি নোজ ইংলিশ বেটার দ্যান আই, এটা বলো দেখি। এই নোজ ইংলিশ বেটার দ্যান আই, এই বেটার শব্দটা নোজ ভার্ব শব্দের তথ্য দিচ্ছে, এই বেটার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতেছো আমার কথা? ওকে। দেয়ার হাউস ইজ অপোজিট দ্য রেড ক্রিসেন্ট, অপোজিট, আচ্ছা অপোজিট দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল, অপোজিট দি রেড ক্রিসেন্ট হসপিটাল, এই কোটাটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে অপোজিট আছে, এটা প্রেপোজিশন। কি বলো? প্রেপোজিশন। 36টা বলছি তো একবার। আচ্ছা, দি চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য বার, আচ্ছা মিউট নর্মালি অ্যাডভার্ব মনে হবে, কিন্তু এই কিছু কয়েকটা শব্দ আছে তার মধ্যে মিউটটা খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাডজেক্টিভ, মাথায় রাখবা। যদিও নর্মালি ভার্বের পরে এটা অ্যাডভার্ব হওয়া উচিত, কিন্তু এটা একটা স্পেসিফিক নিয়ম, এটা ভার্বের পর। আমি এই জন্য বলি না সাধারণত, এই যে এটা হচ্ছে একটা অসাধারণ নিয়ম, এই মিউটটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। বুঝতে পারছো আমার কথা? এই যেটা বলছি সেটা মাথায় রাখবো, এটা কিন্তু অ্যাডভার্ব না, এই জন্য এটা প্র্যাকটিসের মধ্যে আগে রাখবো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজের ওই যে কিছু আছে না, ইংরেজদের ব্যবহার, খোসর মোসর ব্যবহার, এটা আছে। তবে আমার মতে যে কোনো সময় এটা অ্যাডভার্ব হিসাবে চলে আসবে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে থাকে, যে এটা অ্যাডভার্ব হওয়া উচিত ছিল, কিন্তু তুমি এটা তো তোমরা জানো না, জানার দরকার অবশ্য নাই অত। পার্টস অফ স্পিচ আবার চেঞ্জ হয়, যেভাবে আপনি কী করছেন, হ্যাঁ সত্যি কথা বলছি, একটা শব্দ তুমি যে পার্টস অফ স্পিচ দেখো একটা বাক্যে, ওইটা পরবর্তীতে আবার চেঞ্জ হয়, একটু চেঞ্জ হইতে টাইম লাগে, চেঞ্জ হইলে আমি বলে দেবো, টেনশনের কারণ নেই। ঠিক আছে, ওকে। শি সিংস ওয়েল, সরি শি সিংস ওয়েল ইনাফ, তাহলে এখানে ইনাফটা কি হবে লক্ষ্য করো, ওয়েলটা একটা অ্যাডভার্বের মতো কাজ করে, হ্যাঁ ওই ওয়েল, এবং এই ইনাফটা একটা অ্যাডভার্বের মতো কাজ করবে, তারপর পাশাপাশি দুইটা অ্যাডভার্ব করছে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। দে অর্গানাইজড কি এটা ভলান্টিয়ার কর্পস, ওকে। এখানে কি বলছে, কোনো বাক্যের কিছুই পাইনি, বাদ দাও। দি ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিভিয়ার্স, ওয়ার্নিং দিচ্ছে, এটা হচ্ছে নাউন, এটা কি আর্টিকেল বা একটা শব্দ, নাউন, প্রেপোজিশন। হি বিকেম রিচ ওভারনাইট, আচ্ছা ওভারনাইট শব্দটা বলো তো, অ্যাডভার্ব হবে, এটা বোঝাই যাচ্ছে। মাথায় আসতেছে আমি কি বলতেছি? মাথায় আসতেছে না? ওকে। হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ নাউন, শোনো পরীক্ষা তো আজকে দিবা, আজকে যে চেষ্টা হবে ওটা আবার হচ্ছে যে দেখবা যে ওইখানকার কোশ্চেনগুলো আবার অন্য স্টাইল দিয়েছি, এইটা আবার অন্য, এইটা মানে তোমার পরীক্ষা কন্টিনিউয়াস হবে, আস্তে আস্তে দেখবা, তুমি দেখিও ইনশাল্লাহ তারপরে কিরকম অবস্থাটা হয়। হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ নাউন, 46। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট, দিস ইজ দ্য লাস্ট অফ দ্য বাটার, তাহলে লাস্ট অফ দ্য বাটার আর্টিকেল হবে একটা শব্দ, এটা হচ্ছে নাউন। দিস ইজ দ্য লাস্ট বাস, এই বাস হচ্ছে নাউন, তার আগে লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে ডিটারমিনার আছে। হি কেম লাস্ট, এটা হচ্ছে ভার্ব পরে, এটা অ্যাডভার্ব। দিস লেসন উইল নট লাস্ট লং, এই যে উইল নট, শ্যাল নট, শুড নট, এগুলোর পরে এটা হচ্ছে ভার্ব। তার মানে হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ এ নাউন, নাউন হচ্ছে এ নাম্বারটা। ওকে, আজকে আফরিন শরৎ, আজকে এক্সাম আছে তোমাদের হচ্ছে 100 নম্বরের হচ্ছে ইংলিশ এক্সামটা আছে, ইংলিশ। ঠিক আছে,
আবার রাতে আসলে তো আবার যদি আজকে আসি আবার পড়াবো ইনশাল্লাহ, পড়া চলবে। হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, কোনটা হচ্ছে অ্যাডভার্ব সেটা আমাদের বের করতে হবে। ওকে, দি হাউস ইজ ফাইন, তাহলে এইটা দেখো রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কি বলি আমি, এই লিঙ্কিং ভার্বের পরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। দিস শার্ট সুইটস মি ফাইন, এই দেখো এটা ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, এই ফাইনটা হচ্ছে অ্যাডভার্ব। দি বটল হ্যাজ টু বি ফাইন, টু বি এর পরে টু বি ওকে, টু বি নাইস, এই ফাইনটা অ্যাডজেক্টিভ। টু বি। হি হ্যাড টু পে এ ফাইন, এই আর্টিকেলের পর একটা শব্দ, এটা হচ্ছে নাউন। দেখছো একই শব্দ কিরকম ভিন্ন ভিন্ন শব্দ হচ্ছে, তাহলে বের করতে বলছে আমাদের হচ্ছে অ্যাডভার্ব, তাহলে বি নম্বরটা। ওকে, আজকে রাতে আসবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ, চেষ্টা তো থাকবে, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ? 48টা। শোনো, পড়তে হবে, পড়া খোঁচার মোচা করে লাভ নাই, ঠিক আছে? মানে তুমি চেষ্টা প্র্যাকটিস করবা রেগুলার, ইনশাআল্লাহ তোমার রেজাল্ট ভালো হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখেন কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ এ গুড হোম, গুডটা অ্যাডজেক্টিভ, এরপরে হোমটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। হি ওয়েন্ট হোম, এটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে। হ্যাভ এ হ্যাপি হোম লাইফ, লাইফটা হচ্ছে নাউন, তার আগে হোমটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইজ হি হোম ইয়েট, তাহলে এই যে হোমটা হোয়ার দিয়ে প্রশ্ন করলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কি হয়েছে আমাদের বের করতে বলছে অ্যাডজেক্টিভ, তাহলে 48 সি। মাথায় আসছে আমি কি বলছি? ওকে ওকে। এই মূর্খ রাবেয়া বেগম তাসনিম, তুমি রুটিন দেখো না, তোমরা তোমার রুটিনটা কিচ্ছু বুঝো না। আমাকে এটা বলছে আজকে আবার যে স্যার এরা রুটিনে তো বুঝে না। তুমি রুটিন দেখো না এখানে কিভাবে আছে তোমার। আজকে হচ্ছে আজকে আরাম ইংলিশ, এবং তার সাথে হচ্ছে যেটা করবা ওই যে ওটা কি বলে রে, কালকে আছে কম্বাইন্ড টেস্ট, আর এর কালকে দেখো যে থাকলে কম্বাইন্ড টেস্টে আছে। তারপরে হচ্ছে শনিবার থাকবে হচ্ছে উইকলি টেস্ট, কিচ্ছু দেখে না। আরাম সপ্তাহটা এমনভাবে সাজাইছে যাতে একই জিনিস কয়েকবার তুমি রিভিশনও করতে পারো। কালকে তো ক্লাস নাই, শুক্রবার শনিবার নর্মালি তোমাদের কোনো ক্লাস নাই। মন চাইলে আমি করাইতে পারি, আমার মন চাইলে না। শনিবার তো ক্লাস আছে, সরি শুক্রবার তোমার ক্লাস নাই, ঠিক না? শনিবার পরীক্ষা আছে, শনিবার হচ্ছে তোমার পরীক্ষা আছে। ম্যান হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব। হি শাউটেড অ্যাট দ্য ম্যান, আর্টিকেল একটা শব্দ নাউন। দি ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান, টু এর পরে মূল ভার্ব, এটা ভার্ব। নো ম্যান, এটা হচ্ছে নাউন। এরপর হচ্ছে হি সে ওট দি ম্যান, এটা হচ্ছে যে ওট দিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে ম্যানটা হচ্ছে নাউন। কি বলছে? ভার্ব, তাহলে টু এর পরে ম্যানটা বি নাম্বারটা। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছে একজন, হ্যাভ এ হ্যাপি হোম লাইফ। আচ্ছা এখানে বলি হোমটা অ্যাডভার্ব হিসেবে বসছে না মাঝখানে, কিন্তু এখানে হ্যাপি লাইফ, এখানে বললো এই যে এই হ্যাপিটা, এই যে হ্যাভ এ হ্যাপি হোম লাইফ, এই সেন্টেন্সে হ্যাপিটা কি? ভেরি নাইস কোশ্চেন। আচ্ছা এখানে আমি একটু বুঝাই দিই। লাইভ দেখা যায় না, আমি তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? দেখি আমি দেখা যাচ্ছে কিনা, কখন যে কি হয়। ওকে, আচ্ছা ওই যে শোনো, আগে নিয়ম হচ্ছে ওটা বলি আগে, ওটা ইনভার্সন করছে, ওটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে। ওই যে
এখানে যে হয়েছে না, এটা ইনভার্সন, এটা বলবো এখন। ওইটা নিয়ম এখানে বলতে গেলে টাইম চলে যাবে, বলবো এখন। ওটা মাথায় থাকলে আমি বলে দেবো। দেখো এখানে, আচ্ছা আগে এটা দেখো, ম্যান হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব। লক্ষ্য করো এটা কি রয়েছে, হি শাউটেড অ্যাট দ্য ম্যান, এটা বললাম নাকি? এটা বলছি 50 নম্বরে যে আচ্ছা হোয়াট, আচ্ছা এটা অলরেডি আমি আলোচনা করছি। এটা তো বাক্যের কমা দিয়ে আলাদা করলে বা এরকম আলাদা থাকলে সেটা হচ্ছে ইন্টারজেকশন, তার মানে হচ্ছে বি নম্বরটা। হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে, বলবো এখন যে কী হবে। একটু চিন্তা তোমরাও করো, আমি তো বলেই দেবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই। আচ্ছা এবার আমরা জি কি আমরা একটু লেকচারে যাই, দেখি কি অবস্থা রয়েছে, কার কতটুকু খেয়াল আছে। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম ওই রেজাল্টগুলো দেখবা না তোমরা, না রাতে দেখবা? হ্যাঁ টপ 10 তো দেখাবো ইনশাল্লাহ। রেজাল্টগুলো লাইভে আছে আমি, ওই যে 10 জনের বেস্ট 10। আচ্ছা আমি একটু বলতে থাকি। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানুই ছিল, ঠিক না? রব। সংবিধানের মূলনীতি 4টা। সংবিধানের, আচ্ছা তোমাদের খেয়াল আছে ওই যে গতদিন যে আমরা সংবিধান আলোচনা করছিলাম, সেইটা আগে আমি আরেকবার বলি। দেখো জিনিসটা একটু বলি যে তোমার ওই যে সংবিধানের যে মৌলিক যে হচ্ছে যে নীতিমালাগুলো আমি বলছিলাম, আর্টিকেলগুলো, এগুলো আরেকবার একটু বলি। আমি একটু বলি, শোনো একটু মন দিয়ে। রাষ্ট্রভাষা বাংলা 3 নাম্বার। তারপরে ছিল রাজধানী ঢাকা, ঢাকা বানানে 5টা, ইংরেজিতে লিখলে বর্ণ আছে 5। সংবিধানের প্রাধান্য 7। এরপর আছে গণতন্ত্র মানবাধিকার 11। ধর্মনিরপেক্ষতা 12 মাসে ধর্ম পালন করো 12। মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা 15% ভ্যাট দিয়ে 15। সবার জন্য শিক্ষা অবৈতনিক, নারীদের জন্য 18তে বিয়ের বয়স, তার আগের বছর পর্যন্ত সবাই পড়বে 17। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ 22। আইনের দৃষ্টিতে সবাই সমান, ওই লাইলাতুল কদর 27। নারী পুরুষ সকল কর্মক্ষেত্রে সমান সুযোগ, সমান হচ্ছে অধিকার 28-এর খ বা 28-এর 2। আর নারী এবং শিশুর জন্য, নারী শিশুর জন্য স্পেশাল ফ্যাসিলিটি F4 28-এর 4। হ্যাঁ হ্যাঁ দেখাবো এখনই। এরপরে যেটা রয়েছে আর কি বলে স্বাধীনভাবে চলাফেরা, এটা হচ্ছে 6-6-36 ওভার 36। এরপর হচ্ছে আর কি বলে সমাবেশের অধিকার 37। সংগঠনের 38। বাক স্বাধীনতা, চিন্তা বিবেক বুদ্ধি কথা কওয়ার অধিকার 39। পেশা বা বৃত্তির স্বাধীনতা 40। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত পেয়েছে 40-এ। এরপরে হচ্ছে যে তোমার মৌলিক অধিকার বলবৎকরণ 44। হ্যাঁ এরপরে হচ্ছে যে ওটাকে কি বলে, ওটাকে বলে হচ্ছে যে মানে আরে যুদ্ধাপরাধীদের বিশেষ আইন, এটা হচ্ছে 47 বিচার সংক্রান্ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে 70 হচ্ছে ফ্লোর ক্রসিং, ঠিক না? 70, তার মানে এক পার্টির লোক অন্য পার্টির পক্ষে ভোট দিলে আর সদস্য পদে থাকবে না, ফালতু মার্কা নিয়ম। ন্যায়পাল 77। তারপরে কি ছিল, এরপরে ছিল হচ্ছে যে ওটাকে বলে যে হচ্ছে যে সম্ভবত সুপ্রিম কোর্টের আসন ছিল 100, আবার রিট করা যায় 102। নির্বাচন কমিশন গঠন, ভোটের কাজ 18, এর আগে একটা 118। এরপরে কি ছিল, পিএসসি গঠন, পাবলিক সার্ভিস কমিশন 137। হ্যাঁ মাথায় ঢুকছে? কীভাবে সাইয়েদা জেবুনুন্নাস আঁকি, প্রত্যেকটা তো বলে দিলাম, প্রত্যেকটা টেকনিক দিয়ে গতদিন বলছি, ক্লাস করো নাই? এই সাজিদুর রহমান সদল, কোনো খাটা কি এটা আবার মুখস্থ বলে কোনো কিছু নাই, প্রত্যেকটা তো হচ্ছে যে আমি বুদ্ধি দিয়ে বলছিলাম। আসলে কি রে তোমরা বোধহয় ক্লাস কি খেল হারাই ফেলো নাকি রে? প্রত্যেকটা তো বুদ্ধি দিয়ে বললাম। এই যে মনে করো বাংলা বানানটা যদি তুমি লেখো, 3টা বর্ণ আছে প্রধানত, তাহলে অনুচ্ছেদ 3। রাজধানী ঢাকা, ঢাকা বানানটা ইংরেজিতে লিখলে 5টা বর্ণ, তাহলে এটা অনুচ্ছেদ 5। সংবিধানের প্রাধান্য পাইলে হচ্ছে আমাদের লাকি 7 হবে জাতির, সংবিধানের প্রাধান্য, এটা হচ্ছে 7। এর মধ্যে গণতন্ত্র আমাদের এটা 1 নম্বর চাওয়া, ও মানবাধিকার এটা আমাদের 1 নম্বর চাওয়া, প্রত্যেকে চাই এই জিনিসগুলো, তাহলে দুইটাই 1-1 চাওয়া, পাশাপাশি 1-1 11। ধর্ম নিরপেক্ষতাবাদ, কিরে মূর্খ নাকি রে? ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা হচ্ছে 12 মাসে ধর্ম পালন করবো, এটা হচ্ছে 12। মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা, আমি কি মুখস্থ করলাম এগুলো? আমি কি মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা, প্রয়োজন পূরণের ব্যবস্থা, এর 15% ব্যাট দিক 15।
প্রত্যেকটা তো টেকনিক দিয়ে বলে দিয়েছিলাম। আচ্ছা, সামারি ক্লাস জিকে দিয়ে দেবে, রেডি করা আছে, ইচ্ছা করে দেয়নি, ঠিক আছে। হ্যাঁ, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোট দেওয়া, ভোট, তাহলে ভোটের বয়স 18, তার আগে একটা ভোট দিতে পারো 118। ন্যায়পাল হচ্ছে ওই যে আয়াতুল্লাহ খোমেনির যে পোস্ট আছে না, রাষ্ট্রের সর্বোচ্চ, মানে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের উপরের সর্বোচ্চ একজন নেতা। যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভুল করলে উনি যদি দেখে যে এটা ভুল, উনি যদি বলে যে না এটা করা যাবে না, হবে না, এটা হচ্ছে ন্যায়পাল। হ্যাঁ বাদশা মিয়া, why is there no iodine in Bangladesh salt brands? আচ্ছা, ন্যায়পাল কি বোঝা গেছে? আরেকটা কোশ্চেন, হ্যাঁ বলো বাদশা মিয়া, কি কোশ্চেন্স? স্যার জিকে সামারি দিয়ে দেন। হ্যাঁ, সামারির গুরুত্ব বুঝছো? সামারি মানে কি? সামারি হচ্ছে একটা ডায়মন্ডের টুকরা, সত্যি কথা বললাম। সামারি কি এত সস্তা সামারি বানানো? বাবা, সামারির জিনিসটাই তো আলাদা একেবারে, মানে মজা লাগে না সামারি? একদম। এবং সামারি করলে তো পড়া ক্লাসও একদম অল্প অল্প করে মাথায়ও ঢুকে যাচ্ছে সব, বুঝছো তো? আচ্ছা, সামারি বলতেছি। হ্যাঁ, সামারি সত্যি কথা একদমই মজা, সামারি সত্যি কথা একদমই জিনিসগুলো ইনশাআল্লাহ। এবং সত্যি কথা কি জানো, বিসিএস এর যে কোর্স, সেখানে সামারি দিয়েই পড়া কমপ্লিট হয়ে যায়। আর সেখানে তোমার তো এটা তো তার সাথে লাইভ রাখছি, সলিউশন, কত কিছু, একদম পুরো জিনিসটা মাথায় চলে আসবে। হ্যাঁ ইব্রাহিম করে অনেক সময় লাগে, মানে আমি তো সবচেয়ে দ্রুত পড়াইছি। তোমার মাথার সফটওয়্যারের মধ্যে আমার মাথাটা ঢুকায় কানেকশন করে নিলেই তো হয়ে যায়, মানে ওটা তো। আচ্ছা, এই যে একটা প্রশ্ন, এটা প্রশ্ন আমাকে অলরেডি অফিস থেকে জানিয়েছে, স্যার হিমোজয়েন বর্জ্য সাইজনটা হবে না, অ্যামিবয়েড ট্রপোজয়েড হবে? আচ্ছা, এইটা আসলে বর্জ্য জমা হয় আর এটার একটা ব্যাপার আছে, ঠিক আছে। এটা ওইটা আমি লাইভে আসবো তো, এখানে যেহেতু ইংলিশে শুধু বলছি, ওইখানে সায়েন্সের বলছি না, এটা আমি অলরেডি রাখছি, আমি বলবো রাতে এখন, ঠিক আছে। ওটা আমার মাথায় নিয়েছে, আমাকে জানিয়েছে, ওটা আমি রাতে ইয়েতে আসবো, এখানে বলবো। স্যার পার্টস অফ স্পিচের ভার্বের ভিন্নতা কি এটা নির্ণয়ের কোনো শর্টকাট আছে? ভার্বের বিভিন্নতা নির্ণয়ের, ভার্বের বিভিন্নতা কি? আবার ভার্বের মধ্যে তো বিভিন্নতা বলতে কি, প্রিন্সিপাল ভার্ব, তারপরে হচ্ছে যে অক্সিলারি ভার্ব, তারপর ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কগনেট ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, এরপরে হচ্ছে যে তোমার ড্যাংলিং ভার্ব, ড্যাংলিং, মানে এগুলো। আর কি চাচ্ছ, আরো কি, মানে কি চাচ্ছ সেটা, আমি তোর প্রশ্নটা বুঝতে পারি। হ্যাঁ ঠিক আছে। স্যার হিমোজয়েন, হ্যাঁ সামারি তো পাবা ইনশাল্লাহ, দেখলে বুঝতে পারবা, ঠিক আছে জিনিসটা ইনশাল্লাহ। এবং প্রত্যেককে আমরা যেটা বলি, আমাদের হচ্ছে যে সামনের যে কোর্স, যে কোনো কোর্স, সামারি মানে হচ্ছে গেম চেঞ্জিং হবে, ওটা বানাইতে পারবে না মানুষ। আল্লাহর রহমত, আল্লাহ আমাদের রহমত করছে দেখে ইনশাল্লাহ একদম সুন্দরভাবে দ্রুততম সময়। কেন? কারণ আমাদের সামারি হচ্ছে ন্যাচারাল। অন্যরা কি করে, কাটে ছিঁড়ে একটার সাথে একটা যোগ দিয়ে এডিট করে, না আমাদের তো ন্যাচারাল জিনিস। 10টার দিকে শেষ করার চেষ্টা করবো, হ্যাঁ রাতের ক্লাসটা। আচ্ছা তাহলে এখন দেখো টপ 10-এর রেজাল্ট। হ্যাঁ টপ 10-এর রেজাল্টটা হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও একটু আগে এমসিকিউ কয়েকটা ধরি, শুনো পড়া চলবে মানে। তবে এখন থেকে আচ্ছা স্যার আজকে শেষ করবো, আর একটু দাঁড়াও, 4:30 বাজে, আর 10টা মিনিট দাঁড়াও। সামারি ইনশাল্লাহ চলবে, ইনশাল্লাহ সমস্যা নেই, ঠিক আছে। এবং সামারি দিয়ে হচ্ছে গেম চেঞ্জ হয়ে যাবে, হইলে আমাকে জানাইও, দিছে? তাইলে রাজিয়া বানো। সংবিধানের মূলনীতি কয়টা? 4টে, একটু রিভিশন করো। কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? সম্মত 93। যুদ্ধাপরাধীদের বিচার 47। সংবিধানের রিট আবেদন করতে পারে 102। নির্বাচন কমিশন গঠন 118। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, কনস্টিটিউশন বানানো 12টা বানানো 12। চিন্তা বিবেকের স্বাধীনতা 39। সংবিধান কয়টি ভাষায়? 2টা, বাংলা ইংলিশ। মৌলিক অধিকারে আর্টিকেল 22টা আছে, 26 থেকে 47। কোন ব্যক্তির ভোটাধিকার? এটা তো সবাই জানো, 18। সংবিধানের অভিভাবককে? প্রত্যেকে জানে, সুপ্রিম কোর্ট। কোন সালে প্রণীত হয়েছে? 1972। সংবিধানের অনুচ্ছেদ আছে 153টি। হস্তলিখিত যে রিটেন আব্দুর রব, ভাগ আছে 11টা, 11 জন প্লেয়ারের মতো। শিক্ষার অধিকার হচ্ছে 17। গণতন্ত্র মৌলিক অধিকার 11। মৌলিক অধিকারের কথা আছে 3য় অধ্যায়। চলাফেরার স্বাধীনতা আছে 36।
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সম্মত এটা 27 সম্ভবত। সংবিধানের কত ধারা মৌলিক অধিকার বলবৎ করেন? 44। জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য 25 বছর লাগবে। রাষ্ট্রপতি হইতে চাইলে কমপক্ষে বয়স লাগবে কত? 35। সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কোর্ট অফ রেকর্ড বলা হয়। এগুলা বলি নেই না, আরও আছে নাকি রে? আচ্ছা এটা বলো দেখি, কোর্ট অফ রেকর্ড। আচ্ছা এটা পড়াইনি, পরে বলবো। 137 নং ধারায় প্রতিষ্ঠিত হয়েছে কোনটা? সরকারি কর্ম কমিশন। চলাচল আচরণ কর্মকাণ্ড বা বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারি করা 144 ধারা। আচ্ছা বুঝতেছ? মাথায় ঢুকতেছে? একটু ফাস্ট বললে তো কোনো সমস্যাই না। আচ্ছা রেজাল্ট দেখাই একটা আগে। অনুজীব আর ম্যালেরিয়ার টপ 10 রেজাল্ট। আচ্ছা অনুজীব ম্যালেরিয়া কেন জেটেল 1টা দেয়নি কেন? এই আজান দিচ্ছে দাঁড়াও। আচ্ছা শোনো, মাথা ব্যথার জন্য সবচেয়ে যেটা জিনিস, টেনশন করা যাবে না। আর ঘুম ঠিকভাবে হইতে হবে, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এই অভ্যাসটা করতে হবে। পানি ঠিকভাবে খাইতে হবে। রোদে একটু দৈনিক, বেশি না, সকালের দিকে বিকালের দিকে, আর কড়া রোদ অনেকে ইয়া করে। মোটামুটি এইটা হলে ইনশাআল্লাহ মাথা ব্যথা কমে যাবে। ঠিক আছে? মাইগ্রেন সমস্যা থাকলে একটু ওষুধ খাইতে হবে। আচ্ছা বেস্ট 10 এটা মানে হচ্ছে 1 নাম্বার বোধহয় পেয়েছে ওর বাবা। সাকাওয়াত হোসেন 87.75, কংগ্রাচুলেশন। সাজারাতুল শান্তা 87.75, ফাহমিদা সুমাই 89.25, রুবায়দা বেগম, যাই হোক এটা হচ্ছে 89.25, মাস্তুরা আক্তার মায়া 89.5, মায়াদি হাসান 90.5, ফাকিহা নুট তারান্নুম 91.25, নুসাইবা তাকে 91.5, মাশরাফি ইসলাম 91.5, ইসরাত জাহান 96.25। তার মানে এটা বোধহয় 3টা ভুল হয়েছে, এটা বোধহয় হচ্ছে 6-7টা ভুল হয়েছে এরকম। কংগ্রাচুলেশন, খুবই সুন্দর মার্ক। ঠিক আছে? হ্যাঁ তাহলে হচ্ছে যে ইনশাআল্লাহ কংগ্রাচুলেশন প্রত্যেকে। এটা কোন পরীক্ষা দিল? এটা দিচ্ছে BL1। আচ্ছা ZL1 দেওয়া উচিত ছিল আগে, তারপরে CL1, যাই হোক পেয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটারে পরীক্ষারই ইনশাআল্লাহ রেজাল্ট আমরা দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। এবং আমি যেটা বারবার বলি, আচ্ছা আর একটু সাধারণ জ্ঞান পড়াই শেষ করবো, আর কয়েক মিনিট। হ্যাঁ পড়তে হবে ভাই। কোনোদিন দেখা গেল যে আজকে এই যে প্রথমে আসলে পড়ার ওই ফ্লোটায় ঢুকতে হবে। পড়া হচ্ছে এই যে খোসর মোসর হলে মেজাজটা গরম, এই জন্য আমি কমেন্টস দেখবোই না। কমেন্টস দেখলে মেজাজ আমার গরম হয়ে যায়, আমার আন্দাজে এসে ডিস্টার্ব লাগিয়ে দিল না। আচ্ছা প্রথম কে মারা গেছে, শেষে কে মারা গেছে না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো পড়াইনি। বাংলাদেশের কয়টি সেক্টর ভাগ করা গেছে? 11। আচ্ছা এগুলো হচ্ছে আমরা তাহলে দেখি আগে। এইগুলো হচ্ছে যে একটু জাস্ট দেখে নিই প্রশ্নগুলো। বেশ সুন্দর কোশ্চেন্স। ঠিক আছে, এরকম প্রত্যেক দিনেই তোমরা উত্তর দিবা। এগুলো পড়াই নাই তো এই জন্য তোমায় ধরতেছি না। পড়াইলে ফির পারবা, তখন কবা যে ভাই এটা মানে একটা টপিক্স পড়ায় তারপরে ওই টপিক্স রিলেটেড প্রশ্ন, এগুলো আজকে পড়ানোর। ঠিক আছে, আগে ওইটা রিভাইজ করলাম তো সমস্যা নেই, প্রত্যেকদিন একটু একটু করে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। হ্যাঁ আফরিন শরৎ, একটা কোশ্চেন ছিল, বলো তুমি। ঠিক আছে,
ওই কোশ্চেন্সের জন্য শেষে একটু 2-1 মিনিট টাইম দেওয়া উচিত। এই যে রুটিনটা আমি একটু বুঝাই দিই একটা জিনিস খালি। এই যে রুটিনে তোমরা দেখবা, এই যে এই রুটিন ধরে ধরে রেজাল্টগুলো বের করবা। হ্যাঁ, ঠিক আছে, তাইলে হবে। আর কারো কোনো সমস্যা? এই যে আফরিন শরৎ, সমস্যার কথা যখন বলবা তার আগে লিখে রেডি করে রাখবা। জাস্ট খালি ওই যে কী করে দেয় না, পিন কি করে কমেন্টসে পোস্ট করে দেয়, তাহলে যাতে দেখতে পারো। তাহলে আমরা শেষ করব। আর কারো কোনো সমস্যা? এর সাথে স্যার আমি শুধু সামারি ক্লাসগুলো রিভাইজ দেয়, এটা ঠিক আছে কি? মোটেই ঠিক নাই, সামারি তো পড়বাই। স্যার 11 সেপ্টেম্বরের রুটিনে জিকে 5-6 দেওয়া, তাহলে কালকে অনুজীবের সাথে জিকে সংবিধান ছিল। আচ্ছা, জিকে একটা জিনিস মাথায় আনতে হবে। প্রথম লেকচারে তুমি জিকে যা করছো, মনে করো তোমার 6 নাম্বার টপিকস আছে, তখন কিন্তু খালি 5-6 থাকবে তা না, 1 থেকে 6 পর্যন্ত। আবার তোমার টপিক যখন 10, তখন শুধু 10 না, 1 থেকে 9 তার সাথে 10। তার মানে যা সাধারণ জ্ঞান যা একবার পড়ছো, এটা লাস্ট পর্যন্ত এটা রিভিশনে রাখতে হবে। এবং ইংলিশের টপিক্সের ক্ষেত্রে এই নিয়ম, এটা বোধহয় তোমার মানে আমি বলছি খেয়াল করো নাই। তার মানে তোমার মনে করো একটা টপিক্স হচ্ছে শুরু হয়েছে, ধরো যে তোমার মুক্তিযুদ্ধ দিয়ে 1 নাম্বার, দ্বিতীয় দিন মনে করো তোমার টপিক আছে সংবিধান। কিরে কোনো সমস্যা? এই যে এই রুটিন, এই যে বেসিক টেস্ট, এই যে ZL1, এইটার রেজাল্ট আগে হবে, তারপরে CL1, তারপরে BL1 দিচ্ছে কিন্তু। হ্যাঁ, ওইখানে দেবে, মানে বেস 10 এই অনুযায়ী বাড়াবে। এইটার পর এইটা দিচ্ছে না, মাঝখানে এই দুইটা দেওয়া উচিত ছিল, সেটা বলবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, জিকে স্যার সামারি কি মানে তোমরা রেডি? মানে বাবা বানাইতে তোমরা তো মানে হচ্ছে যে টাকা ছাপাইলে আমার দিয়ে দিলাম, বাকিগুলো রেজাল্ট রাতে দেখাবো এখন। হ্যাঁ, টেনশনে কোনো কারণ নাই। তাহলে নামাজে যাবো ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকে ভালো থাকো। আর বুঝতে পারছো, প্রবলেমগুলো জিমেইলে পাঠিয়ে দিলাম, প্লিজ সলভ করে দিবেন। আচ্ছা, জোবায়ের জিমেইলে পাঠাইছো, আচ্ছা ঠিক আছে, জিমেইলে তো পাঠাইছো, খুবই ভালো। আর একটু পেজেও পাঠাই দিও, যে কমেন্টসও করবা, মানে একই জিনিস করবা, কারণ কোনো ডিপার্টমেন্ট থেকে যদি মিসিংও হয় তাহলে যাতে আমরা পাই। ঠিক আছে, 3টা তোমার বুদ্ধি আছে। একটা হচ্ছে ইয়াতে পাঠাই দেওয়া, পেজের মেসেজে, যে একটু স্যারকে এটা দিয়ে দিবেন, জিমেইলে দিয়ে দিলা। তৃতীয় যেটা হচ্ছে এই যে আমাদের প্রাইভেট গ্রুপের যে সামারি ক্লাস, সেখানকার কমেন্টসে দিলা, লাইভে দিতে পারো, মোবাইলে, মানে বহু রকমের সুবিধা। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবা। তাই ইনশাল্লাহ তা প্রত্যেকে ভালো থাকো, রেগুলার পড়াশোনা করো, ইনশাল্লাহ অসাধারণ কিছু হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।